আপনি আপনার আলোচনায় একটা দারুণ জায়গা দেখিয়েছেন। আমি আপনার পুরো আলোচনাটা শুনতেছিলাম, মানে মন্ত্রমুগ্ধের মতো শুনতেছিলাম, এ কারণে যে একটা চমৎকার ডায়াগ্রাম আপনি তুলে ধরছিলেন। তো ওইটা আমার খুব চোখে লাগে। আপনি যদি চান ডায়াগ্রামটা আরেকবার একটু দেখালে ভালো হয়। তো আমি বেসিক্যালি মানে আমার খুবই ভালো এইটা লাগতেছিল যে আপনি পুরা এটা না, ওই যে ইকোনমিক্যাল বেনিফিট নিয়ে যেটা দেখাচ্ছিলেন। তো প্রিয়া যোশীর যেটা হ্যাঁ, প্রিয়া যশী, ওইটা। প্রিয়া হ্যাঁ, যোশীর যেটা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, that's one of my favorite figures, yes. আমি হচ্ছে আমাদের এই মানে যারা দর্শক এই আছেন তাদের কাছে যাওয়ার আগে আমি মূলত আমার কিছু প্রশ্ন করতে চাই এবং আচ্ছা। সেই সাথে জানতে চাই। না, আমার কাছে বেশ ভালো লাগতেছিল যে আপনি খুব দারুণ ভাবে হচ্ছে পুরো ব্যাপারটাকে তুলে ধরছেন এবং পুরা ডিটেইলে গেছেন আর কি। মানে যেটা হয় যে সাধারণত এই ধরনের কথাবার্তা, মানে আপনি যে এই আলোচনাটা আজকে করলেন, এটা মানে ইন মানে রিসার্চ আসপেক্টে ওইভাবে হয় না। আমরা দেখা যায় যে প্রায় ডিসকাশন করতেছি, প্রচুর কথা বলি এটা নিয়ে, মোটামুটি অনেক আলোচনা হয়ে গেছে। মানে ধরুন ব্যাপারটা এরকমের যে বাংলা বিভাগের যে শিক্ষক এটা পড়াচ্ছেন তিনিও জানেন যে এটা খারাপ বা ভালো, সে সেটা মোটামুটি তিনি ভালো জানেন, কিন্তু সে সেটা নিয়ে ক্লাসে আর আলোচনা করেন না। ধরেন যে আহ, আহ, যখন কোনো একজন শিক্ষককে আমি বলতেছি যে স্যার এটা তো এইভাবে না, এটা তো এইভাবে ভাবা যায়, হ্যাঁ ভাবা যায়, পরে যে সে ক্লাসে যে আবার সেই ওই ভাবছি না। শ্বশুরকে ধরে এরপরে হচ্ছে আলোচনা শুরু করে দিচ্ছে, মানে ঠিক যেটা হয় আর কি। তো Right. এই জায়গা থেকে আমার এই ফিগারটা বেশ ভালো লাগছিল, এই কারণে যে আপনি যখন এটা তুলে আনছেন, তো আমার খুব জানার ইচ্ছা ছিল, আপনি যেহেতু কাল নিয়ে আলোচনা করছিলেন, তো এই যে Mhm. 1850-এর পর 1860 সালে যে বইয়ের কেনাকাটার পরিমাণটা বেড়ে যায়, এইটা নিয়ে স্পেশালি আপনার কোনো, আপনি কোনো ডিটেইলে এটা নিয়ে ভাবছেন কিনা না? প্রথমত তো আমি একটু এটাকে একটু রিফ্রেজ করি, সেটা হলো যে এটা হলো মূলত ব্রিটেন থেকে বই ইম্পোর্টের হচ্ছে ডাটা। সো এইগুলো যেহেতু আহ, দোকানে নেই, সেলারের কাছে নেই, সো ইট সোল্ড অর ডিস্ট্রিবিউটেড উইথ মানি অর উইদাউট মানি। তো এই সাডেন 1857-এর পরে যে সাডেন রাইজটা, এর সঙ্গে যে পলিটিক্যাল কানেকশন আছে এবং কলোনিয়াল মেন্টালিটির কানেকশন আছে, এটা তো উনি প্রিয়া যোশী দেখালেন। সো মাই স্পেসিফিক ইন্টারেস্ট ওয়াজ নট অন দ্য ইউনো থিম, যেহেতু আমি আসলে ওই সময় সোশিওলজি অফ লিটারেচার নিয়ে কাজ করছিলাম। আমার যেহেতু ট্রান্সলেশন হলো আমার ফোকাস, তো ট্রান্সলেশন কেন্দ্রিক, তো সেই পড়তে গিয়ে আমার এই ফ্রাঙ্কো মরেটির ডিস্টেন্ট রিডিংটা আমার বেশ ডিস্টেন্ট রিডিং বইটা, আর হচ্ছে তার ওনার এই বুক ইম্পোর্টস, সরি, এটা হচ্ছে গ্রাফস ট্রিজ এন্ড ম্যাপস এই নামে একটা বই আছে, এইটা আমার একটু ভালো করে দেখার সুযোগ হয়েছিল। তো সেই জায়গা থেকে আমার আমার একটা ক্ষুদ্র সংযোজন, আই ডোন্ট হ্যাভ এনি স্পেসিফিক ইন্টারেস্ট অর আই হ্যাভেন্ট ডান এনিথিং স্পেসিফিক অন দিস টপিক ইয়েট। বাট বাট আমার যে জাপানি সাহিত্যের অনুবাদের অংশটা আছে, এর প্রথম যে আমার পাবলিকেশনটা, সেটাতে আমার এই ধরনের একটা ইমপ্লিকেশন আছে, বাট নট রিলেটেড টু দিস। যে ওই বইগুলো কিভাবে সেল হলো, কিভাবে আম, প্রকাশক কতজন ছিল, এই সমস্ত আমি স্টাডি করিনি, বা আমার এখনো পর্যন্ত আমি এটাতে হাত দিইনি। ইট আচ্ছা, কুড বি এ আমি গিফট মনে বাই এনিওয়ান। আমি মনে হয় আমার প্রশ্নটার জায়গাটা মানে ব্যাখ্যা করতে পারিনি, আমি আরেকবার একটু বলি। আচ্ছা। সেটা হচ্ছে 1950 থেকে 60-এর দশকে, ধরুন 70-এর পরে, আঠারোশো 80 থেকে 1900 সাল পর্যন্ত আমরা যেটা জানি, 70-এর পরে বাবু সমাজের এমার্জিং পিরিয়ডটা, ঠিক আছে? হ্যাঁ, মানে বাবু সমাজ যখন এমার্জ করতেছেন তখন এট এ টাইম অনেক বইও পড়া হচ্ছে এবং বাংলা গ্রাজুয়ালি এই ইনক্রিজ অঞ্চলে হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা হ্যাঁ। মানে ইংরেজি ভাষার একটা চর্চা ছিল। ইংলিশ লিটারেচার আসে, তারপরে তো হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিটারেচার বা ইংলিশ ডিপার্টমেন্ট হয়, এরপরে হচ্ছে বাংলা বিভাগ আসে। তো হুম। আমার বেসিক্যালি কনসার্ন যে হচ্ছে, ধরুন যে যেটা হয় যে ধরুন মানে আমরা যখন দেখতেছি যে ধরুন এটা ইয়ে থেকে বই আসতেছে, সেই গ্রাফটা হওয়া উচিত ছিল ধরুন একেবারে পিরামিডের মতো, মানে উঠছে তো উঠছে, নামার কোনো ধারণা থাকার কথা ছিল না। মানে আমি যেটা ভাবছিলাম যে এটা উঠতেই থাকবে, মানে কিন্তু আচ্ছা। এই যে যে 60 যে নামছে, 60 70 যে নামছে, এই সময়ে কোনো ঘটনা বা কোন কালের মধ্যে কোনো ঐতিহাসিক কোনো কিছু ঘটেছিল কিনা যে যেটা কারণে নামার কারণটা, মানে আমি ঠিক এটা নিয়ে আর কি কনসার্ন ছিলাম। ও, আমার
পার্সোনাল কোনো স্টাডি নেই এই ইম্পোর্টের ব্যাপারে। যেটা স্পেসিফিক অ্যানালিসিস সেটা হলো যে 1857-র পরে 1857টা ছিল গুরুত্বপূর্ণ, এবং ওই মুহূর্তে একটা কলোনাইজিং সেট আপ তৈরি করা দরকার ছিল ব্রিটিশদের। ওই সেট আপটার জন্য ওরা, মানে মোট কথা হচ্ছে যে ওখানকার, ওরা তো এখানে ছাপেনি, ভারতে তো আর ছাপেনি, ওরা ছেপেছে ব্রিটেনে। তো যখন ছাপছে ওটার একটা খুব বড় সংখ্যা তারা ধরে রেখেছে যে এটা এটা কিন্তু আমরা এক্সপোর্ট করব ইন্ডিয়াতে, ভারতে। তো এই যে আমরা এক্সপোর্ট করব, এটা তো ওরা পাবলিশাররা ওরা ডিসাইড করছে, দে আর প্ল্যানিং দ্য ডিস্ট্রিবিউশন। তো একটা, যখন লিটারেচার, আপনি লিটারেচার অর আইডিওলজি অর কনসেপ্ট ইউ আর ট্রাইং টু সার্কুলেট অর ডিস্ট্রিবিউট, এটা পেরিফেরিতে নেওয়ার জন্য, তখন পাবলিশার একটা রোল প্লে করছে। এবং ওইখান থেকে গিয়ে যখন এটা এই রিজনটা, মানে 1857-র পরে এই জন্য এটা সাডেন রাইজ, এই সাডেন ফলটা কেন হলো এই ব্যাখ্যাটা প্রিয়যশী কিংবা ফ্রাঙ্কো মরেটি কেউই দেননি। আমি নিজে ব্যক্তিগতভাবে আচ্ছা, এটা হ্যাঁ, অনুসন্ধান করার এইটা আমি চেষ্টা আসলে শুনতে করিনি। চাচ্ছিলাম। হ্যাঁ, একদমই আমি আমি নিজে বেসিক্যালি আপনার কাছ ব্যক্তিগতভাবে থেকে এটাই শুনতে চাচ্ছিলাম। অনুসন্ধান করিনি। হ্যাঁ, তবে এইটুকু আই আন্ডারস্টুড যে সাডেন রাইজটা, এবং যে বাবু সমাজের কথা বলছি, সে যেটা সমর্পিতা মিত্র দেখিয়েছেন যে গ্র্যাজুয়াল রাইজটা একটু খেয়াল করে দেখেন, যে খুব ধীরে 70-এর পরে একটু 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 করে বাড়তে 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 উপরে গেছে, এটাও বোঝা যায়। বাট সাডেন ফলটা এইটা ঠিক ওই এক্সপ্লানেশনটা ওই জায়গায়, নো আই হ্যাভেন্ট ডান দ্যাট, আমি করিনি না, আচ্ছা, আমি ওদের। ব্যাপারটা বুঝতে পারছি আপনি যেটা হ্যাঁ, ওকে। প্রফেসর ডক্টর রাশিদ জামান উনি বোধহয় কিছু বলবেন, বলুন। ও, ধন্যবাদ ম্যামকে এবং অনুষ্ঠান সঞ্চালককে। খুব চমৎকার একটা আলোচনা শুনছিলাম। এইমাত্র যে প্রসঙ্গে কথা হচ্ছিল সেই বিষয়ে জাস্ট আমার একটু অভিমত রয়েছে। এখানে যে গ্রাফটা দেখানো হয়েছে, এই গ্রাফটাতে যে বিষয়টাতে ম্যাম ক্লিয়ার করতে চাইলেন বা আরো ক্লিয়ার করতে হয়তো সময় দিলে উনি করতেন, আমাদের এই ক্ষেত্রে নজর দেওয়া দরকার ঔপনিবেশিক বাংলার যে আর্থ সামাজিক রাজনৈতিক ইতিহাসের দিকে। বিশেষ করে 1204 থেকে 1757 পর্যন্ত একটা স্ল্যাব, সেখানকার অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বা ধর্মীয় ইতিহাস এক ধরনের। 1757 থেকে 1857 পর্যন্ত আর এক ধরনের। অর্থাৎ ইসলামাইজেশন এবং তৎপরবর্তীকালে ইসলামের পতন, 100 বছর ধরে পুনরায় হারানো রাজ্য মুসলমানদের দ্বারা ফিরে পাওয়ার চেষ্টা, এবং 1857-তে প্রথম যে স্বাধীনতা সংগ্রাম বা যাকে সিপাহী বিদ্রোহ বলছি, তার মধ্য দিয়ে হারানো রাজ্য ফিরে না পাওয়ার পরে মুসলমানদের 1857 থেকে, বিশেষ করে 1860-এর পর থেকে 1890 পর্যন্ত তাদের যে পুনরায় ফিরে দাঁড়ানোর চেষ্টা, এবং বিশেষ করে ভারতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, তার আগে সেপ্টিভাল তত্ত্ব গেছে, অন্যান্য যে, অর্থাৎ আমাদের যে অর্থনৈতিক নানান বিষয়গুলো ড্রেন হচ্ছে, এই ব্যাপারগুলো রাজনৈতিক নানান প্রেক্ষিত নিয়ে আছে। অর্থাৎ হিন্দু মুসলিম সম্পর্কের যে একটা ভারসাম্যহীনতা তৈরি হয়েছিল, সামাজিক ক্ষেত্রে অনৈক্য, দূরত্ব তৈরি হয়েছিল, এই ব্যাপারগুলো আমাদের সমাজ, ইতিহাস এবং সাহিত্যের উপরেও চরমভাবে প্রভাব পড়েছিল। এবং এই প্রসঙ্গে আমি স্মরণ রাখতে বলি যে ভারতের যে রাজনৈতিক জাতীয়তাবাদী আন্দোলন, সেই আন্দোলনের সাথে নানান ধরনের বয়কট আন্দোলন যুক্ত হয়েছিল। তার পূর্বেও অনেকগুলো ব্যাপার যুক্ত রয়েছে। অর্থাৎ ঔপনিবেশিক বাংলার যে সমাজচিত্র, সেই দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে বুঝতে পারবো ম্যাম যে জায়গাটায় ফোকাস করার চেষ্টা করেছেন, যে এখানে এই ক্রয় বিক্রয়ের ব্যাপারগুলো, ইভেন ভারতীয় যে সমস্ত পণ্যদ্রব্য, শুধু পুস্তক নয়, এখানে জ্ঞানের ইম্পোর্ট এক্সপোর্ট নয়, তার সাথে আরো অনেকগুলো ব্যাপারও জড়িত রয়েছে। বিশেষ করে জয়া চ্যাটার্জির বাংলা ভাগ হলো, এই গ্রন্থে তিনি বিস্তারিত এই ব্যাপারগুলোকে দেখিয়েছেন, নেপথ্যের নানান কারণগুলো দেখিয়েছেন। তো ম্যাম এখানে চমৎকার ভাবে গ্রাফের মধ্য দিয়ে আমাদের জ্ঞানের ক্ষেত্রেও কি ধরনের
এই ব্যাপারগুলো ঘটেছে তা চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে। আর বিশেষ করে সাহিত্যের সমাজ ইতিহাস অধ্যয়নের ক্ষেত্রে ওনার যে তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণগুলো উনি দাঁড় করালেন তা খুব চমৎকার। একটা জায়গায় শুধু সামান্য দ্বিমত পোষণ করতে চাই, তা হলো বাংলা বিভাগ এটা নিশ্চয়ই এগিয়ে আসবে। সাথে সাথে বাংলা বিভাগের সাথে সাথে সাহিত্য বা অর্থনীতি অন্যান্য বিষয়গুলো যাদের সাথে জড়িত রয়েছে, প্রকাশক যে শুধু বাংলার বই প্রকাশ করেন না, এই ব্যাপারগুলো সব বিভাগকেই এগিয়ে আসতে হবে। এটিও আমার অভিমত, বাংলা বিভাগ নিশ্চয়ই এগিয়ে আসবে। উনি প্রস্তাব করেছেন বাংলা বিভাগের কারিকুলামের সাথে এগুলো যুক্ত করলে ভালো হয়। নিঃসন্দেহে এটি আমিও তার সাথে একমত। এবং আহ শ্রেণীকক্ষে যে একই ধরনের পাঠ হয় সব শিক্ষক করেন তাও নয়, তবে এটি উনি যেটা বলেছেন সেটাই অধিকাংশ জনের অবস্থা। সেই উদাহরণটি উনি নিয়ে এসেছেন, যার ফলে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই এই চমৎকার আলোচনার জন্য। বৈঠককেও ধন্যবাদ জানাই যে এটি একটি চমৎকার আয়োজন করার জন্য। তো আমার আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। ধন্যবাদ। আচ্ছা, প্রফেসর ডক্টর রাশিদ সোহান, জামানকেও ধন্যবাদ। আচ্ছা, আমি হ্যাঁ, একটু আলোচনাটা সোহান, একটু ইনক্লুড করি এবং হ্যাঁ, তারপরে একটু আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। সোহান সেটা একটু হচ্ছে যদি যে অ্যাড করতাম, সোহান একটু যদি অ্যাড করতাম, সেটা হচ্ছে যে থ্যাংক ইউ অধ্যাপক মহোদয়কে। আম, আমি যে জায়গাটা আরেকটু সুনির্দিষ্ট ভাবেই সোহানের প্রশ্ন ধরে আমি যেটা আরেকটু আমি নজর আনতে চাই, সেটা হলো যে এই যে সাডেন ফলটা, গ্রাফের যে সাডেন ফলটা, এই সাডেন ফলের পেছন তো ডেফিনেটলি একটা আম, আমাদের সোশিও পলিটিক্যাল কালচারাল একটা চেঞ্জ তো বড় রকমের একটা ভূমিকা আছে, স্যার তো বললেনই। হাউ অ্যাবাউট থিঙ্কিং অ্যাবাউট দ্য ইমিগ্রেশন প্রসেস দেন, এই জায়গাগুলোতে তখন বাঙালিরা এই বিশেষ করে এই যেহেতু এই সমুদ্র কেন্দ্রিকই আমাদের সমস্ত আহ, আনা নেওয়া নিয়ন্ত্রিত হতো, তো এই জায়গাগুলোতে সরাসরি কোনো হস্তক্ষেপ করেছে কিনা বাংলার প্রশাসন, তৎকালীন নেতৃত্ব, আহ, এই কর্তৃপক্ষ এই ব্যাপারগুলোতে সরাসরি হস্তক্ষেপ করেছে কিনা, যে এইগুলো ইম্পোর্ট এখন করতে আমরা চাই না, কিংবা ব্রিটিশরা করতে চেয়েছিল, বাংলা করেনি, করতে চায়নি, বাধা দিয়েছে কিনা, এই এই প্রশ্নগুলো কিন্তু আসা দরকার। এটা হলো আম, মানে একরকম একটা মেন্টালিটির প্রতিফলন হবে যদি এই ব্যাপারগুলো অনুসন্ধান করে বের করা যায় যে আহ, তখনকার যে সিস্টেমটা, এই সিস্টেমটা চলছিল কি করে, নট অনলি জাস্ট ফোকাসিং অন দ্য সোশিও কালচারাল অ্যান্ড পলিটিক্যাল পার্সপেক্টিভ, যে ইতিহাসকে বা সেলারকে ধরে শুধু ওটুকু তো করতেই হবে, প্যারালালি হাউ অ্যাবাউট আওয়ার ইমিগ্রেশন পলিসি দেন, এই ব্যাপারগুলো, দ্যাটস ইট। খুব বড় রকমের এবং ভালো রকম একটা অনুসন্ধান হতে পারে এটা, গবেষণার কাজ হিসেবে। সোহান। ধন্যবাদ আপু। আমি হচ্ছে এই জিনিসটা নিয়ে আমি ঘাটতেছিলাম যে আসলে এটার কারণটা কি হতে পারে। তো কি হতে পারে? গ্র্যাজুয়াল ফলটা নিয়ে আমি আসলে এখনো কিছু খুঁজে পাইনি, কিন্তু আমার কাছে মনে হলো যে 1860-এর সময় যে বেড়ে যাওয়ার কারণটা, এইটার সাথে একটা সম্পর্ক আছে হচ্ছে ওই সময় ইন্ডিয়ান আইএএস অফিসারের মানে মানে আইএএস অফিসারের ক্ষেত্রে মানে হচ্ছে মানে ধরুন যে ইন্ডিয়ান যে সিভিল সার্ভিস এটা ঢুকতে পারবে ওই সময় যেটা ছিল সেটা হচ্ছে যে সেই লটা হয় সম্ভবত 1858 সালে। তো এর ফলে হচ্ছে ইংরেজি শিক্ষার প্রতি এই অঞ্চলে মানুষের যে একটা প্রয়োজনীয়তারও একটা জায়গা দেখা দেয়, এবং সেই সঙ্গে হুম, তারা বিদেশি বই পড়ার একটা প্রবণতা শুরু হয়। তো তার মধ্যে আবার হচ্ছে এই 1860 থেকে 70-এর মধ্যে বোধহয় একটা দুর্ভিক্ষ হয়েছিল উড়িষ্যাতে। তো আমার বেসিক্যালি জানার বিষয় হচ্ছে ধরুন যে মানে ইম্পোর্টেড বইগুলো যা জন্য তো একটা বেশি দায়ী ছিল, মানে ধরুন যে একটা কোনো না কোনো ফরম্যাটে একটা প্রভাবক হিসেবে মানে দাবি প্রভাবক হিসেবে ছিল হচ্ছে চাকরির বাজার। মানে কেন হচ্ছে আমার ইংরেজি বই পড়তে হবে, তার পেছনে একটা আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে। তো
প্রভাবক হিসেবে ছিল হচ্ছে বাজারটা, মানে আপনার বাজার অর্থনীতি, মানে ওই সময় হচ্ছে চাকরিতে মানে মানে আপনি যদি মানে ইংরেজ সরকারের অধীনে, মানে তখন তো রানীর অধীনে চলে গেছিল ইন্ডিয়া, মানে আমাদের এই সাবকন্টিনেন্ট। সে কারণে চাকরিটা করতে হলে আপনাকে ইংরেজ সরকারের অধীনে করতে হবে। তো সে কারণে যেটা হয়েছে যে চাকরির জন্য মানুষ পড়াশোনা করতো, এবং ইংরেজি বিভাগের যে প্রয়োজনীয়তা সেটা এই কারণেই দেখা দেয় হচ্ছে। তো সেইভাবে যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে বাংলা বিভাগের চাকরির প্রয়োজনীয়তার জায়গাটা তো আসলে মার্কেটে দেখায় না। তো সেই কারণে সিলেবাসের ক্ষেত্রে বাংলা বিভাগ কিভাবে ভূমিকা রাখতে পারে? এটা কি আমাকে প্রশ্ন? হ্যাঁ, আপনার কাছে প্রশ্নই করতে হয়, আবার ধরেন যে থ্যাংক ইউ। কমেন্টও বলা যায়। আহ প্রশ্ন তাহলে আমি আমার স্লাইডে চলে যাচ্ছি। what I wanted to say, এই জায়গাটাতে দেখুন, একটা বড় রকমের একটা ফ্যাক্ট হচ্ছে যে এখানে আমি আম, আলাদা করেছি, পণ্য হিসেবে ক্রয় ক্ষমতাটা আলাদা করেছি, মূলত অর্থমূল্য, যে এই জায়গাগুলো কিভাবে করা যায়। তো এখানটাতেই তো আমার প্রস্তাব যে সেগুলো করা দরকার। তো করা যে দরকার, তার জন্য সোশিওলজি অফ লিটারেচার অ্যাপ্রোচটা দরকার, কারিকুলামে দরকার, পড়ানোতে দরকার, প্রশ্নের প্যাটার্নে দরকার, প্রশ্নের প্যাটার্নে চেঞ্জ হওয়া দরকার। আমি আম, আবারও বলছি যে বহু শিক্ষক আছেন ক্লাসে পড়ানোর সময় হয়তো ঠিক এগুলোই পড়ান, বাট ইন দেয়ার ওন ওয়ে। সেগুলো রিফ্লেকশন হয় কোথায়? আমাদের যাচাইয়ের জায়গায়, নিরীক্ষণের জায়গায়, আমরা যখন ইভালুয়েট করছি, তাই তো? কিন্তু সেখানে তো আসছে না। তাহলে একজন শিক্ষার্থী তো সেগুলো পড়ছে না, পড়বে না, শুনছে, জানছে, ব্যাস ওখানে ছেড়ে দিচ্ছে। তা আমরা জানি, আমরা তো পরীক্ষার জন্য প্রস্তুতি নেই, শিক্ষার্থী তো নেয়। তা আমরা যখন কোশ্চেনের প্যাটার্নটাই চেঞ্জ করছি না, পড়বো কেন? এখন এই জায়গাটাতে এসে, এই যে পুরো যে আমার আমার প্রস্তাবিত যে রিলেশনটা, এই রিলেশনের বেস করে ইট কুড বি আদার রিলেশনস অ্যান্ড আদার ডায়াগ্রাম অ্যান্ড আদার স্ট্রাকচার। আমাদের তরুণ গবেষক আছেন, প্রবীণ অধ্যাপক আছেন, তারা আহ, তাদের সোশিওলজিক্যাল অ্যাপ্রোচের জায়গা থেকে স্টাডি করে আমাদের দেখাতে পারেন, কারিকুলামটা ইনক্লুড করে, কারিকুলামের মধ্যে সোশিওলজিক্যাল অ্যাপ্রোচটা ইনক্লুড করে আরো আম, অনেকগুলো গবেষণামূলক প্রবন্ধ রচনা করে আমাদের সামনে এটার গুরুত্ব উপস্থাপন করতে পারেন। বাট উই হ্যাভ টু ফোকাস অন দিস। প্রথমত, প্রশ্নের যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা আমাদের একটু বদলাতে হবে by changing the content a little, and specifically changing the approach, teaching approach, writing approach, how to write an answer, how to respond to an answer in literary field। আমরা এগুলো কোনো কালেই পড়াই না সাধারণত। ইন জেনারেল শিক্ষার্থী অবস্থায়ও তো ঠিক ওইভাবে মানে স্ট্রাকচার্ড ওয়েতে পেয়েছি বলে আমার মনে পড়ে না। আমার নামে একটু দুর্নাম আছে যে আমি সবকিছু স্ট্রাকচার্ড ওয়েতে দেখি। তো যেহেতু সবকিছু এলোমেলো, মানুষ তো সবার মেধা তো সমান হয় না, একটু গুছিয়ে নিতে হয়, দিতে হয়। তো সোহানের উত্তরে হচ্ছে যে কারিকুলামে ইনক্লুড করতে হবে, কন্টেন্টে চেঞ্জ আনতে হবে, অ্যাপ্রোচ আনতে হবে। স্পেসিফিক্যালি আমাদের অনার্সে যে গবেষণামূলক প্রবন্ধ থাকে, মাস্টার্সে যে গবেষণামূলক আমাদের অভিসন্দর্ভ থাকে, এমফিল পিএইচডি তে টপিকগুলো আমাদেরকে একেবারে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। সেই ছাকার জায়গাগুলোতে, পদ্ধতিগত জায়গায় থিসিসটা কতদূর কি দাঁড়ালো, সেমিনারগুলোতে একদম ছেঁকে নিতে হবে। এই জায়গাগুলো না করলে আমরা আসলে সেই জায়গায় পৌঁছতেই পারবো না। আচ্ছা, ধন্যবাদ আপু, মানে আপনি আরো বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার জন্য। মানে এটা আসলে আমার আসলে বলার, অনেকেই হয়তো গালমন্দ করবেন। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আমরা হচ্ছে বেসিক্যালি যে জায়গাটা নিয়ে মানে ধরুন এটা নিয়ে আসলে প্রশ্নেরও জায়গা নেই, আবার উত্তরের জায়গা নেই, মানে ব্যাপারটা মোটামুটি আমরা জানি আর কি, এরপরে হয়ে গেছে যে ধরেন যে এখনো পর্যন্ত এই যে আমরা লাস্ট কিছুদিন আগে মানে বাজার অর্থনীতির জায়গা থেকেও যদি চিন্তা করি, তাহলে ওই জি, যে যে আপনি যে বনোয়ারির জায়গাটা দেখালেন, যে সে যে জি, মানে মানে পুরাতন দিনের যে চিন্তা ভাবনা, যে জায়গাটা, সেটাও যদি আমরা হ্যাঁ, একটু দেখি, সেই জায়গাটাও যদি যাই, সেটারও একটা বাজার বাজার আছে, মানে বাজার আছে এই অর্থে বলতে হয় যে কিছুদিন আগে বাংলা বিভাগের গুলাতে বোধহয়
বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সেমিনার গুলো হচ্ছিল। তো সেই সেমিনার গুলোতে যেটা হয়েছে যে দেখা গেল বাংলা একাডেমি যে সেমিনার গুলোর যে টাইটেল গুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দিয়েছিল, সেখানেও দিছে যে খুব রেগুলার টাইটেল, এবং বাংলা একাডেমি তার রেগুলার সেই টাইটেল, রাইট। গতানুগতিক সিস্টেমের মধ্যে দিয়ে আগাচ্ছে। তো ফলে রাইট। বলা যায় যে ওইটারই আসলে একটা মানে একটা বাজার আছে আর কি, বরঞ্চ যে আমরা যে কথাবার্তা গুলো বলি এগুলোর আসলে বাজার নেই, মানে হাউ অ্যাবাউট, অর্থনৈতিক মূল্য থেকে চিন্তা করলে। হ্যাঁ, মানে একটু আমরা যদি একটু যোগ, প্র্যাকটিক্যাল লাইফ হ্যাঁ, চিন্তা করি সেটা আলাদা আর কি, হ্যাঁ, এই জন্য সাহিত্যের সঙ্গে প্র্যাকটিক্যাল হ্যাঁ। লাইফের সম্পর্কটা একটু কমে গেছে। যাই হোক, না, একটু যদি আমি যোগ হচ্ছে, করি, হ্যাঁ, মান, হ্যাঁ, এই হ্যাঁ, প্রসঙ্গে যেহেতু বাংলা একাডেমির প্রসঙ্গে বলছেন আপনি, সেটা হচ্ছে যে সেন্টার পেরিফেরির কথা বলছিলাম। দেখুন, সেন্টার যেহেতু টপিক গুলো নির্ধারণ করে দিচ্ছে, পেরিফেরিতে ওই টপিকেই মধুসূদন নিয়েই সেমিনার হচ্ছে। একদম গদবাঁধা কিছু প্রবন্ধ উপস্থাপন হচ্ছে, কিছু ইনফরমেটিভ। there is nothing that can change the tendencies or the trend. তাহলে সেই সেন্টার থেকে পেরিফেরিতে যে আসছে, এখান থেকে যে যাচ্ছে, ওই তো আমরা পেট্রিফাইড হয়ে আছি তো, আটকে আছি তো, নড়ছি না তো। সেন্টার থেকে আসছে, কিন্তু আমরা তো সেই চর্চার জায়গাটা, ওই জায়গাটাতেই আছি, নড়িনি। একদম। প্রমাণ। আমি হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমি হ্যাঁ, হচ্ছে হাত দিতে পারছি উর্মি আমার বান্ধবী এবং হ্যাঁ, হচ্ছে অমিত ভাইয়ের, কিন্তু আমি থ্যাংক ইউ। হচ্ছে তার আগে প্রথমে আসলে যেতে চাই, যদি আমাদের এখানে যুক্ত আছেন ডক্টর ইমরান কামাল, উনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তো ইমরান ভাই যদি কিছু বলেন তাহলে ভালো হয়, এরপরে আই আমরা ইউর ওয়ার্ডস। চলে যাচ্ছি। না, আমার ওই আলাদা করে বলার কিছু নাই। ইতিহাসের সাথে তো বহুদিনের যোগাযোগ আমার, ফলে এবং এই কাজের সাথে আমি পরিচিত। ফলে আলাদা করে যুক্ত করার কিছু নেই। আহ দুটা তিনটা আলাপ এমনি করা যায়। একটা হলো যে, ও যেটা বলেছে ঠিকই, আমাদের এখানে মূলত ডিস্টেন্স রিডিং মানে মরেতে এখনো পপুলার না আমাদের এখানে, বা এখনো আমাদের ইন্ট্রোডিউসই হয়নি ঠিকঠাক মতো। মানে আমাদের পুরো দুনিয়াটা হচ্ছে এখনো পর্যন্ত যেটা হচ্ছে ক্লোজ রিডিং এবং ডিসকোর্স বিল্ডিং এর জায়গার মধ্যে আছে আর কি, মোরলেস। এবং ইভেন রাইট। ধরা যায় মরেত্তি তো আরো পরে এসছেন, মানে পিয়ারে মাসফিদের যে ঘরানাটা ছিল আর কি ওই সময়, যারা লিটারারি প্রোডাকশন নিয়ে কাজ করছেন, এবং জি। দীর্ঘ সব গুরুত্বপূর্ণ লিটারারি প্রোডাকশন ক্রিটিসিজম এর গুরুত্বপূর্ণ জায়গা আছে, এবং আহ, অন্য অ্যাঙ্গেল থেকে দেখা, প্রোডাকশনের জায়গা থেকে দেখা, এগুলোও কিন্তু আমাদের এখানে ওয়েল স্টাবলিশ না। ইভেন আমাদের এখানে ইভেন মডেতের ইয়েরা কিন্তু, ইনফ্যাক্ট মার্কশিটরা হচ্ছে মার্কসিস্ট ছিলেন। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমাদের বাংলা বিভাগে, মানে হয় না যে মার্ক্সবাদের প্রভাব আছে এরকম কিছু শিক্ষক ছিলেন, তো তারাও আসলে মূলত যেটা দেখেছেন সেটা হচ্ছে যে, হয় না যে সে ক্লাসিক্যাল মার্কসিস্ট অ্যাঙ্গেল থেকে লিটারেচারের ওই এগেন ক্লোজ রিডিং এর মধ্যে ঢোকা এবং এক ধরনের আহ ওই পাঠের জায়গায় থাকা। তো এটা ও, ইতিহাসের এই শেষ সাথে আমি 100 ভাগ একমত যে এটা আসলে এমন না যে শুধু ক্লাসরুমে আমি পড়াচ্ছি এবং ক্লাসরুম রিডিং ক্লাসরুমের মধ্যেই আসলে ব্যাপারটা, মানে এটা তার চেয়ে বড় আসলে প্রবলেমটা। কারণ এটার রাইট। সঙ্গে জড়িত আছে আর কি আমাদের। আমরা মার্কিং কিভাবে করছি, আমরা প্রশ্ন কিভাবে সেট করছি, রাইট। ইভেন মানে মানে পুরো ওভারঅল মানে একটা সিস্টেম যদি আমরা চিন্তা করি আর কি, মানে একটা ডিসিপ্লিন বলি, ডিপার্টমেন্ট বলি, আহ, ওই জায়গাটাই এখনো আসলে আমাদের এখানে আহ, একটা পুরোনো ধাঁচে চলছে। ফলে যেটা হয় কি যে, একটা যখন পুরো জিনিসটা একটা পুরোনো ধাঁচে চলে, মানে এটা তো মেশিন যদি কল্পনা করি, তো সেই মেশিনের একটা পার্টস বদলালে কিছু যায় আসে না আসলে, মানে ওই পার্টসটাও ওই মানে কিভাবে কিভাবে জানি অ্যাডজাস্ট হয়ে যায় আর কি পুরো মেশিনের সাথে। আহ এটা একটা সংকটের জায়গা মানে ওভারঅল আমাদের এখানে। এবং এখানে আরেক, এটার সাথে মানে কানেক্টেড যে প্রবলেমটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে এই এরিয়াগুলোতে রিসার্চই নেই, এবং রিসার্চ নেই। ছাড়া যে সমস্যাটা হয় যে নতুন অ্যালি ওপেন হয় না, খোলে না আর কি। ফলে যেহেতু গবেষণা নাই, ফলে মানে ধরা যাক যে আমি যদি কোয়ান্টিটেটিভ স্টাডির কথা বলি, এবং আমি যদি চিন্তা করি যে আহ, বাংলা সাহিত্যে মানে ধরা যাক যে লাস্ট মানে শেষ 5 বছর কোন ধরনের বই আসলে বেশি বিক্রি হচ্ছে, মানে কোন ধরনের বই, কারণ রিডারশিপ কিন্তু চেঞ্জ হয় সময়ের সময়। হ্যাঁ, তাহলে কোন ধরনের বই বেশি বিক্রি হলো এবং কোন টাইপের বই বিক্রি হচ্ছে বেশি, এইটাকে কেন্দ্র করে স্টাডি দাঁড় করানো। এইটার জন্য তো আসলে এটা তো এরকম না যে ধরা যায় যে এটা নিয়ে অলরেডি সবকিছু আছে, ডেটা আছে, অমুক তমুক, তো বের করতে হবে। হ্যাঁ, এবং এটা পরিশ্রম সাধ্য কাজ, খাটাখাটনির বিষয় আছে। ফলে ও যে জায়গাটা ধরেছে যে আহ, মানে ইয়া কি বলে যে আহ, বিশেষ করে পিএইচডি এবং এমফিলে
মানে আমার মনে হয় কাজটা শুরু হতে হবে ওইখান থেকে আসলে, মানে আগে রিসার্চ গুলো দরকার, এবং বিভিন্ন অ্যাঙ্গেলে সেটা দরকার। মানে কোন অ্যাপ্রোচে পড়াতে হবে, কিভাবে মানে কিভাবে ইয়েটা হবে স্টুডেন্টদের সঙ্গে, মানে স্টুডেন্ট টিচার ইন্টারাকশনের জায়গাটা কি হবে। কি হবে? প্রত্যেকটা জায়গা নিয়ে আসলে আলাদা আলাদা করে কাজ হওয়া দরকার, যে কাজগুলো আমাদের এখানে এখনো মানে সেইভাবে আমি দেখতে পাই না আর কি, যে এটা গ্রো করছে। এবং এটার সঙ্গেও আসলে আমরা ওই যে হয় না যে আমাদের পিএইচডির যে প্রসেস আর কি, যেগুলো হয় না যে ওইভাবে এখন যদিও ফান্ডিং এর ব্যবস্থা আগের চেয়ে ভালো হয়েছে আর কি। তো সেইগুলো যদি আসতে থাকে এবং ওই মেন্টালিটির জায়গাটা যদি একটু বদলায় আর কি জায়গায়, তখন আমার ধারণা যে কিছু চেঞ্জ আসতে শুরু করবে আর কি। আর এখন যেটা হচ্ছে এটা হচ্ছে যে হয় না যে বিক্ষিপ্ত হবে হয়তো 15 জন 20 জন, তবে এটাও ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, কারণ চেঞ্জটা কিন্তু একবারে আসে না, মানে কিছু কিছু মানুষের কথা আস্তে 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 বদলগুলা ঘটে। আর আরেকটা এটা আমি যুক্ত করে দিই ইতিহাসের সাথে, সেটা হচ্ছে যে আমাদের এখানে আরেকটা বড় সমস্যা আছে, সেটা হলো একাডেমি এবং মার্কেট এর মধ্যে কোনো যোগাযোগ নেই। যোগাযোগটা খুবই পার্সোনাল লেভেলে, মানে যোগাযোগটা এরকম ভাবে নাই, যেমন ধরা যাক যে আহ, আমার ডিপার্টমেন্টে আসলে কি কি কাজ হচ্ছে এইটা মার্কেটে কেউ জানে না, আমি যদি না জানি, মানে পাবলিশাররা জানে না, এবং কি বই এই মেলায় পাবলিশড হয়েছে সেটা নিয়ে একাডেমি কাজ করে না। ফলে এই দুই পক্ষের মধ্যে কোনো মানে কোনো মানে কানেক্টিং লাইনই নেই। না থাকার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের এখানে তো এমনি বিশেষ করে বাংলার প্রিন্ট মার্কেটটা তো খুব বড় না। মানে আমাদের কিন্তু অদ্ভুত কাণ্ড আছে, যেমন ধরো যে ক্যালকাটাতে যদি আপনি তাকান, কলকাতাতে যেটা ঘটেছে বহু আগে থেকে এটা নিয়ে তো অনেক আলাপ হলো, প্রিন্ট মার্কেট কিভাবে গ্রো করেছে এবং এবং প্রিন্ট মার্কেট খুব ইন্টারেস্টিং কলকাতাতে। কারণটা হচ্ছে যে আপনি খেয়াল করে দেখবেন যে এখানে ডিটেকটিভ নভেল প্রচুর লেখা হয়, একটা জনরাই তৈরি হয়ে গেছে কলকাতায়। প্রচুর হচ্ছে যে শিশু সাহিত্য হয়েছে, এখনো হচ্ছে, হরর, থ্রিলার। হ্যাঁ, মানে এটা কিন্তু শুধু হয় না যে যে মেইন স্ট্রিম সোশ্যাল রিয়ালিস্ট নভেলের মধ্যে আটকানো একটা জায়গা না। এবং এটা কেন হচ্ছে, এটার সম্ভবত অনেকগুলো কারণ আছে। একটা কারণ বলি, এটা প্রবাবলি এরকম যে যেহেতু কলকাতাতে মার্কেটটা গ্রো করেছে সরাসরি বই থেকে না, এটা মূলত গ্রো করেছে আহ উম, মানে লিটারারি ম্যাগাজিন থেকে। মানে এবং খুবই পপুলার ঘরানা, ধরা যাক যে আনন্দবাজার, কিংবা সানন্দা, কিংবা দেশ। হ্যাঁ, এবং একই সঙ্গে ওই যে লিটল ম্যাগ মুভমেন্ট তো আছেই। তো ফলে প্রচুর ম্যাগাজিন প্রকাশ হলে ম্যাগাজিনে যেটা হয়, একটা হচ্ছে ম্যাগাজিন প্রচুর মানুষের কাছে যায়, দৈনিক পত্রিকা প্রচুর মানুষের কাছে পৌঁছায়, একটা বইও তো মানুষের কাছে পৌঁছায় না। তা একটা হাইয়েস্ট বেস্ট সেলার বইও বাংলায় ধরে নিচ্ছে যে মানে ধরা যায় 1 লাখ কপি বিক্রি হচ্ছে প্রথম আলোর সার্কুলেশনের সামনে, সেটাও কিন্তু হয় না 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ। এই যে মার্কেটটা মানে এক্সপান্ড করা, এবং এটাতে যেটা ঘটে যে একটা ম্যাগাজিনে তো আসলে একরকম লেখা থাকে না, একটা ম্যাগাজিনে 20 রকম লেখা লাগে, কারণ বিভিন্ন টেস্টের মানুষের কাছে তাকে পৌঁছাইতে হয়। এইটার ভিতর দিয়ে যে ডাইভার্স মার্কেট কলকাতাতে গ্রো করেছে, এখন একটু পড়তির দিকে পরিস্থিতি, কিন্তু গ্রো করেছিল ওই সময়, এবং এটা বেশ একটা মানে হয় না জম্পেশ একটা বাজার পাওয়া যাবে। এটা কিন্তু আমাদের এখানে ঘটে নাই, কারণ আমাদের এখানে পুরো মার্কেটটাই হচ্ছে, এটা অনেকদিন থেকে আমি বলছি যে পুরো মার্কেটটা হচ্ছে ডমিনেটেড বাই বুকস, বই। এবং মানুষ বইটা আসলে কেনে কি করে, এটা আরেকটা কোশ্চেন। মানুষ কিন্তু গ্রন্থ সমালোচনা করে বই খুব কম মানুষই কেনে বলে আমার ধারণা। এটা মানে আমার স্পেকুলেশন আর কি, কিন্তু আমি নিজে কখনো গ্রন্থ সমালোচনা করে বই কিনতে যাইনি। আমি বই কিভাবে কিনেছি, মেলায় বই আসে, হ্যাঁ, এবার মেলায় ঘুরতে ঘুরতে বইয়ের স্টলে স্টলে গিয়ে বই উল্টাতে পাল্টাতে যেটা যেটা ভালো লাগছে নিয়ে নিচ্ছি। অনেকটা হয় না যে আপনি একটা সুপার মলে গিয়ে শপ করতে গেলে, মানে শপিং করতে গেলে সব মাঝে 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 মানুষ বিনোদনের জন্য তো যায়, তো গিয়ে এটা ভালো লাগলো নিয়ে নিলাম, ওটা ভালো লাগলো নিয়ে নিলাম, মানে ঈদের বাজারটা যেভাবে করি আমরা, ওইভাবে মনে হয় বই কেনা হয়। তো এই একটা ফ্যাক্টর, যে বইটা আমি হয় না যে কিভাবে এটা উম পাঠকের কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে এসে, এবং সেই পথটা আহ, সম্ভবত মানে ডমিনেট করেছে দীর্ঘদিন ধরে বইমেলা। বইমেলা অনেকদিন ধরে এই সার্ভিসটা দিয়ে গিয়েছে বাংলা একাডেমি, এবং এটা একটা বিরাট মানে এটা হাবের মতো ছিল আর কি। এখন একটু আমার কেন জানি মনে হয় লাস্ট 2-3 বছর ধরে একটু পড়তির দিকে ব্যাপারটা। এছাড়া কিন্তু অন্য উম, জায়গাগুলো দুর্বল আমাদের। হ্যাঁ, একটা উপন্যাস ধরা যাক যে এই উপন্যাসটার 3 কিস্তি কোনো ও ইয়েতে বেরিয়েছে, বা 6-7 কিস্তিতে উপন্যাসটা বেরিয়েছে, মানুষ আগে উপন্যাসটা 3-4 কিস্তি পড়েছে, তারপরে বইটা কিনতে গিয়েছে, এরকম আপনি নজিরই পাবেন না। কারণ আমাদের ওই ম্যাগাজিন কালচারটা তো গ্রো করে নাই, আমাদের ওই মার্কেটটাই তো তৈরি হয়নি।
ফলে যেটা হয়েছে যে পুরো ব্যাপারটা ওই যে এগেন মানে মেলাকে কেন্দ্র করে মানে এটা মানে পরিক্রমণ করছে আর কি, ঘোরাঘুরি করতেছে। এটা একটা পয়েন্ট। আরেকটা, আমাদের একাডেমিতে দীর্ঘদিন ধরে মানে যেটা ঘটে আর কি, জল যখন আসলে আপনার সরতে পারে না তখন সে জমে যায়, এবং যখন বেশি দিন জমে থাকে তখন পচতে থাকে। আমাদের পেট্রিফাইড। একাডেমির প্রবলেম হয়ে দাঁড়িয়েছে যে এটা মানে ওই দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে, কারণ এটা কোনো দিকে সরছে না পানিটা। পানিটা করছে না, সরতে হবে, এটা সরছে সরতে না। হবে। হ্যাঁ, এবং এইটা করতে গেলে অনেকগুলো ব্রিজের দরকার আছে। আপনার আপনার খাল ওই যে বা কোনো একটা কিছু ক্যানেল বা যাই বলেন একটা কিছু করতে হবে, যে এটা মানে হুম, কানেকশন গুলো তৈরি করতে হবে। তো এটা তো মানে হয় না যে রিয়েল লাইফেই নাই। আপনি যদি একাডেমির সঙ্গে পাবলিশিং হাউসগুলোর কোনো যোগাযোগ নেই, থাকলেও সেটা হয়তো হয় না যে একটু হলো তারপরে আবার ভেঙে যায়, আবার একটু হলো। হ্যাঁ, মানে এবং এটা কোনো স্থায়ী পলিসি কোনো পক্ষ থেকে নেওয়া হয়নি। নেওয়া আপনি হয়নি। বাংলা ডিপার্টমেন্ট গুলোর জার্নাল, বাংলাদেশের যে কোনো মানে এটা অদ্ভুত মজার বিষয় আর কি, আপনি জার্নাল আপনি কোনো মার্কেটে খুঁজে পাবেন না। হ্যাঁ, নাই তো, নেই। বাজারে তো আসে না, তাই না? তাহলে হ্যাঁ, ধরে নেওয়া থাকবে হচ্ছে যে না ঠিক কেন আছে এটা তাহলে? একাডেমিক, হাউ ধরে ডু ইউ নিলাম আমরা। সার্কুলেট, রাইট? হ্যাঁ, এটা ধরে নিলাম একাডেমিক পারপাসে এটা এইভাবে সার্কুলেট হয় না দুনিয়াতে, নজির খুবই কম, ঠিক আছে। বাট মানে কিন্তু চিন্তা করে দেখেন যে একটা মানুষ গবেষণা করলে সেই বইটা বাংলা একাডেমির মতো প্রকাশনা থেকে বেরো হোক, সেই বইয়ের সার্কুলেশনের কি অবস্থা? কারণ এটা তো একটা কালচার, কালচারটা তো বিভিন্ন অংশ থেকে মানে মিলে সম্মিলিত ভাবে তৈরি হতে হবে। কালচারটা তো এমনি এমনি গজিয়ে উঠবে না, হুম, তাই না? বিভিন্ন অংশের উদ্যোগ ছাড়া এই কালচার কিন্তু তৈরি করা খুব কঠিন। হ্যাঁ, যে তো এই জায়গাগুলো আমার কাছে, এবং এটা যে একেবারে অসম্ভব কাজ তা কিন্তু না, একদম না না, অসম্ভব কাজ সম্ভব, না। বাংলা একাডেমি সম্ভব। মানে বাংলা ডিপার্টমেন্ট গুলোর খুব মজার কাজ থাকতে পারে। যেমন ধরেন যে আমি যদি সিম্পলি চিন্তা করি, আমরা তো থিসিস করাই, ওটার সঙ্গে যদি একটা সব শুধু যুক্ত করে দিই, আমরা এরিয়া যুক্ত করে দিই যে থিসিস করবে না, সে হচ্ছে যে অনুবাদ করবে। এবার আপনি চিন্তা করেন 10 বছরে যদি আপনি 5টা করে অনুবাদ করাতে পারেন, কতগুলো অনুবাদ হয়? এবং এটা নিয়ে যদি আপনি মার্কেটে যান, আপনার তো হয় না যে মানে একটা জিনিস তৈরি করতে গেলে তো হয় না, পলিসি গুলো তো রেডি করতে হবে যে কিভাবে হবে এই জিনিসটা আসলে। গোয়িং টু আমার দ্য যেটা রিসার্চ। হ্যাঁ, আমার যেটা ধারণা যে এই জায়গাগুলোতে না ঘাটতি আছে আমাদের, এবং এক ধরনের উদ্যোগেরও অভাব আছে। আচ্ছা। এইটা কেন আছে না আছে এটা মনে হয় মানে এটা আরেকটা ডিসকাশনের ব্যাপার, আরেকভাবে আলাপ করতে হবে। তা আমি হুম, মানে মোরালেস এর সাথে একমত, এবং এটা নিয়ে ওর সাথে আমার মানে আলাপ তো চলছে আগে থেকে। এ তো যে মানে পরিবর্তনের হাওয়াটা আসা দরকার, এবং পরিবর্তনটা হওয়া দরকার নানা দিক থেকে, সেটা আসা দরকার আর কি। হ্যাঁ, তো এই যে আমার মোটামুটি আলাপ ছিল। ধন্যবাদ। আচ্ছা, একটা জায়গা শুধু একটু মনে করিয়ে দিই, এটা ওই যে অনেকে বললেন আর কি আলাপটা, বাংলাদেশে ওই যে ইয়ে হলো কি করে, আমাদের এখানে ওই যে হঠাৎ করে বইয়ের ইয়ে বেড়ে গেল কি করে। এটা না এটা সম্ভবত দুই অ্যাঙ্গেল বইয়ের থেকে দেখতে বিক্রি পারেন। হ্যাঁ, বইয়ের বিক্রি এই যে 1880 বিক্রি। 60। হ্যাঁ হ্যাঁ, বিক্রি, এবং শুধু না, এটা ইম্পোর্টই বেড়ে গিয়েছে বলে আচ্ছা, হচ্ছে। ইম্পোর্ট, ওটা বিক্রি না, মূলত হ্যাঁ, হচ্ছে। ইম্পোর্ট, হ্যাঁ, আসলে ইম্পোর্ট ওদের বেড়েছে। বিক্রি, ওদের যেহেতু হ্যাঁ লন্ডন থেকে এখানে এসছে, হ্যাঁ 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 এক্সপোর্ট করেছে ওরা, ওদের হ্যাঁ হ্যাঁ, মানে ওদের সেল। ওদের আমাদের এখানে ইম্পোর্ট বেড়েছে এখন। আমাদের দুইটা ইম্পোর্ট প্রশ্ন, বেড়ে, হ্যাঁ। মজার প্রশ্ন হচ্ছে দুইটা, বইগুলা গেল কই? এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, যে বইটা গেল কই, আর ইম্পোর্টটা বাড়লো কেন? দুইটাই তো কোশ্চেন থাকে না, আমরা তো প্রশ্ন ধরে ধরে তারপরে হয় না যে মেথোডোলজিক্যালি আগে। তো এইখানে আমরা যেটা মিস করে যাই সেটা হচ্ছে আমরা যখন কলোনিয়াল পিরিয়ডটাকে স্টাডি করি না, আমরা সবসময় কলোনাইজার যারা তাদের যে স্পেসটা ওটা মিস করি আমরা। মিস করি, হ্যাঁ। ব্রিটেন কিন্তু খুবই কমপ্লিকেটেড জায়গা, কলোনিয়াল ব্রিটেন, মানে হুম, ইট হুম, ইজ নট লাইক ফ্রান্স। খুবই কমপ্লিকেটেড জায়গা কিন্তু। মানে আপনি ভাবতে পারেন যে লর্ড ক্লাইভের বিরুদ্ধে অভিযোগ আসছে, হেস্টিংস এর বিচার হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে, হুম, হুম। হেস্টিংস এর বিচার হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে। সো ইটস মানে ডিফারেন্ট, অদ্ভুত টাইপের জায়গা কিন্তু এটা ব্রিটেন। হ্যাঁ, এবং এটা পিছনে কারণ আছে যে কেন হচ্ছে যে এটা ঘটছে আর কি। এখানে মজা যেটা হচ্ছে, ব্রিটেনে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হয়েছে হ্যাভিলি, এবং মানে রবীন্দ্রনাথ যখন ব্রিটেনে যাচ্ছেন উনি দেখতেছেন যে কাদা, মানে ময়লা, হ্যান ত্যান, মানে ব্রিটেন লন্ডন শহরে কেউ থাকে না, মানে ভদ্রলোকের লন্ডন শহরে থাকে না, এরা সব গ্রামে গিয়ে থাকে। লন্ডন শহরের অবস্থা এইরকম। রবীন্দ্রনাথ তো ভেবেছিলেন যে লন্ডন না জানি কি হয় না যে সেন্টার অফ এম্পায়ার, অমুক তমুক। এটা আবার রবীন্দ্রনাথের ওই যে ইউরোপ প্রবাসীর পত্র আর কি, এটা পড়লেই পাবেন আর কি, মজার কাণ্ড আর কি। উনি গিয়া দেখতেছেন যে ভয়ঙ্কর অবস্থা, মানে এক বিভৎস জায়গা, এবং এটা তেলের গন্ধ হ্যান ত্যান। তো লন্ডনে তখন হচ্ছে যে হয় না যে ম্যানচেস্টার, লন্ডন, ডান্ডি এগুলো তৈরি হচ্ছে আর কি, মানে এবং বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে।
প্রচুর লেবার প্রয়োজন হচ্ছে। তখনও কিন্তু আমাদের এখান থেকে তো আর লেবার ওরা ইম্পোর্ট করে নাই, ওইখান থেকে লেবার, ওদের লেবার, সেই লেবার কলোনিতে স্কুল চালু হচ্ছে। এখন এদের শুরু হয়েছে মরাল টিচিং, এদেরকে মরাল টিচিং দেওয়া হচ্ছে। মরাল টিচিং তখন কি দিয়ে, আপনি ভাবেন যে মরালিটির, আপনি যদি মরাল প্রোপাগান্ডা চালাইতে চান বা ধরেন মরাল টিচিং করতে চান, ওই সময় ফেসবুক ছিল না, টেলিভিশন ছিল না, বেতার ছিল না, কিভাবে করবেন? সবচেয়ে বড় রাস্তা হচ্ছে লিটারেচার। কেন একাডেমিক জায়গায়, একাডেমিক স্পেসে লিটারেচার আসলো? তো মানে কারণ আছে তো, এগুলা রিলেটেড তো একটার সাথে আরেকটা। তো এখন এই হুম মরাল টিচিং শুরু হয়েছে। মরাল টিচিং এর জন্য পার্টিকুলারলি মানে একটা খুব বড় ইয়ে ছিল হচ্ছে, আমরা বলি কথা সাহিত্য, বেসিক্যালি নভেল, কারণ ব্রিটেনে আসলে শর্ট স্টোরি জিনিসটা অনেক পরে আসছে, এটা ফ্রান্সে আগে তৈরি হয়েছে। তো নভেল লেখা হচ্ছে প্রচুর, এবং সেই নভেল এবং লিটারেচার গুলো হচ্ছে যে আপনার এই যে মানে হয় না যে শ্রমিক কলোনি গুলাতে এগুলাকে এক্সপান্ড করানো, ছড়ায় দেওয়ার চেষ্টা চেষ্টাগুলো হচ্ছে, ওইটারই একটা কন্টিনিউশন হিসেবে আমাদের এখানে আসতেছে বইপত্র, ওই একই পলিসি। এগুলো যাচ্ছে, এগুলো কিন্তু সাধারণ মানুষের হাতে কমে গিয়েছে। এটা মূল, বা ইভেন মধ্যবিত্তের হাতে কমে, এগুলো মূলত যাচ্ছে লাইব্রেরিতে। তখন আপনি দেখবেন যে কলকাতাতে বড় বড় গ্রন্থাগার তৈরি হচ্ছে। ফলে এটা একটু ওইখান থেকে কানেকশনটা আসলে এসছে, যে প্রচুর বই যে এক্সপোর্ট হচ্ছে, এই বইগুলো যাচ্ছে আসলে ইয়েতে, এবং আমাদের এখানে আস্তে আস্তে ইনস্টিটিউশন গুলো গ্রো করবে। কারণ ইংরেজি হয়ে হচ্ছে উঠেছে মূল, মানে পড়াশোনার মূল মাধ্যম। এবং পড়াশোনার মূল মাধ্যম হয়ে ওঠার কারণে আহ, এবং সেই প্রচুর পরিমাণে ম্যাটেরিয়াল লাগবে, টেক্সট লাগবে, ইনস্টিটিউশন গুলোকে সাপোর্ট দিতে গেলে তো আপনার টেক্সট প্রয়োজন। এই টেক্সট এখন রপ্তানি মানে আমদানি করা শুরু হয়েছে, আমাদের এখানে জাহাজে করে করে আসছে। এটা নিয়ে ইন্টারেস্টিং রিসার্চ আছে, মানে এটা কাজ আছে মজার, মানে এগুলা নিয়ে আর কি, যে কি হয়েছে আর কি ওই সময়। তো এই আরেকটা অ্যাঙ্গেল আমি একটু যুক্ত করে দিলাম আর কি, যে এম্পায়ারের সেন্টারের জায়গাটা আমার মনে হয় মাথায় রাখা উচিত আর কি, কারণ অনেকগুলা ঘটনা এটার রিফ্লেকশন কিন্তু ব্রিটেনে পড়তো গিয়ে, আবার ব্রিটেনের অনেক ঘটনা যার রিফ্লেকশন আমাদের এখানে এসে মানে ছোঁয়াটা রাইট লাগতো। তো এটা মানে ভাইস ভার্সা, কানেক্টেড আর কি, একটার সাথে আরেকটা। বিচ্ছিন্ন ওইভাবে চিন্তা করা মনে হয় ঠিক হবে না। তো হুম ধন্যবাদ সবাইকে। আচ্ছা, ইমরান ভাইকে ধন্যবাদ। আমরা তিয়াস আপু কিছু বলবেন? একটা ছোট্ট সংযোজন ছিল, হুম, হুম। সেটা হলো যে আহ ইরান ভাই যখন বলছিলেন তখন আমি ভাবছিলাম যে ভাই নিশ্চয়ই মনে থাকবে হুম। কিশোর গোয়েন্দা, তিন গোয়েন্দা হ্যাঁ, 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 হ্যাঁ। পত্রিকা, এই যে প্রকাশক ছোট্ট করে হুম, নিউজ প্রিন্টের এই সাইজের হুম, বই, হুম, এত বড় একটা সোসাইটি, এত বড় হুম, তার একটা মার্কেট, এবং হুম, এটার যে সোশিওলজিক্যাল, মানে এটাকে যদি একটা হুম, হুম। সোশ্যাল কন্ট্রোলের জায়গা ধরি, কেবল ওই জায়গাটা ধরেই খুব সোশ্যাল অ্যাক্টিভিটিটাকে পুরোটার মানে ফুল নলেজটাই হয়তো আমরা নতুন ভাবে জানতে পারবো যদি ওটা আমরা ধরি। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি। এখন- এবং হ্যাঁ, এটাও ইন্টারেস্টিং, আমি যুক্ত করে দিই, এটাও কিন্তু বই, মজার বিষয় আর কি, এগুলো কিন্তু বই আকারে হ্যাঁ, হ্যাঁ, পাওয়া যায়। হ্যাঁ, মানে যা ইটস বলছি নট। এগুলো তো এক একটা কাজ, এবং হ্যাঁ, হ্যাঁ, মনোযোগ দিয়ে করলে 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে করে এটা এক একটা বই। তো হ্যাঁ, হ্যাঁ, আমি এক্স্যাক্টলি। মূলত আমার যেহেতু অনুবাদ নিয়ে কাজ ছিল, তো হুম, হুম, ওই যখন আমি অনুবাদের, আমার বেশ অলমোস্ট 1800 বইয়ের একটা কোয়ান্টিটেটিভ ডাটা আছে আমার পিএইচডি হুম, থিসিসে। তো হুম, ওর মধ্যে আমি যখন এভাবেই স্টাডি করছিলাম, তো এই পাবলিশার ধরে ধরে যখন হুম। বের করছিলাম, তখন দেখি যে এই একটা পাবলিশার যে একটা বড় রকমের সোসাইটি গড়ে তুলেছে, আমার নিজে ইন্ডাস্ট্রি হয়ে গেছিল, তো একটা বিশাল আনবিলিভেবল, ইন্ডাস্ট্রি। ইয়েস। এবং আমি এবার। নিজে যখন ছোট ছিলাম তখন তো ওগুলো পড়তাম। হুম, হুম, তাহলে সেই সোসাইটিটা কিন্তু আজকে আপনি, আমি, আমরা দাঁড়িয়ে আছি, হুম। আরো আছেন, রাইট? আরো মজা তাহলে হচ্ছে যে এই এই হ্যাঁ, যে এরা না মানে একদম প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত এদের বই যেত। দাম আপনি চিন্তা চিন্তা করেন করে যে, দেখেন নিউজ প্রিন্টের বই, হ্যাঁ, দাম হ্যাঁ, চিন্তা হ্যাঁ। করেন, রাইট? আর ওই সময় 3 টাকা না 4 টাকা করে, তারপর বোধহয় আট এই যে টাকা মতো হয়েছিল আর কি। নিউজ প্রিন্টের বই দাম আর কত হবে বল, তাই না? এবং তার একটা পলিসি বের করেছিল, ওইটাও খুব ইন্টারেস্টিং পলিসি, যে ওই যে তোমার মনে থাকবে যে ওই ইয়ে করতো, বই হচ্ছে যে ভাড়া দিত। হ্যাঁ, ওই রাইট। বই পড়ে আবার হ্যাঁ, ফেরত দিলে আবার কিন্তু অর্ধেক টাকা ফেরত পাওয়া যায়, বা এরকম হ্যাঁ, কি ব্যবস্থা ব্যবস্থা ছিল আর, ইন্টারেস্টিং মানে মানে পলিসি। এটা এটা একটা খুব বড় মাপের একটা গবেষণা, এবং আমার এটা ধারণা, আমার অনুমান, এবং হুম, আমি বিশ্বাসও করি যে ঠিক এই সোশিওলজিক্যাল অ্যাপ্রোচ থেকে যদি শুধু এই পাবলিশারকে ধরেই একটা স্টাডি করা যায়, হুম, হুম। তাহলে বেশ বড় সড়ো একটা জ্ঞানের একটা না, ভান্ডার ডেফিনেটলি, খুলে যাবে আমি আমাদের আমি টোটালি লিটারেচারের এগ্রি, ক্ষেত্রে, বাংলা লিটারেচারের ক্ষেত্রে। টোটালি এগ্রি।
হ্যাঁ, এইটুকু সংযোজন ছিল। সোহান। আচ্ছা, আহ ধন্যবাদ ইমরান কামাল ভাই এবং হচ্ছে ডক্টর তিয়াস আপুকে। এই পর্যায়ে আমি হচ্ছে আমাদের যারা হ্যান্ড রেজ করছেন তাদের কাছে যাব, তার আগে আমি একটু যেতে চাচ্ছি হচ্ছে আমাদের বড় ভাই মনিরুল ইসলাম মুন্না ভাইয়ের কাছে, উনি সাস্টের শিক্ষক। মুন্না ভাই। সোহান, আমি আমার হলো নেটওয়ার্কের একটু প্রবলেম হতে পারে, এর জন্য আমি ভিডিওটা অফই রাখছি। তো প্রথমেই আমি ওই দুঃখ প্রকাশ করতেছি যে আসলে তিয়াশা আপুর যে চমৎকার আলোচনাটা, এটা আমি মিস করে গেছি আর কি, কারণ আমি জয়েন করছি পরে। তো আপু অবশ্যই আমি পরে এটা মানে শুনে নিব। আর ইমরান থ্যাংক ইউ। ভাইয়ের আপনার আলাপ শুনলাম। আর যেটা আমি অল্প একটু যুক্ত করা বলতে, মানে আলাপটার মধ্যে শরীক হওয়া আর কি। তো একটা ব্যাপার হলো যে মানে সাহিত্য নিয়ে প্রশ্নটা, যে সাহিত্য আসলে কি, মানে সাহিত্য একটা পদ্ধতি নাকি উপাদান। আর দ্বিতীয়ত আর একটা ব্যাপার হলো সাহিত্যের সমাজ বিজ্ঞান। তো ইতিহাস আপু হলো সাহিত্যের যে সমাজ বিজ্ঞান, এটা কেন জরুরি, এটা নিয়ে আলোচনাটা। এবং তো এই যে আর কি ইতিহাস আপুর আলোচনা নিয়ে তো আর প্রশ্ন নাই, কারণ আমি আসলে আসলে শুনি নাই। বরং এখন মানে আমি কিছু জায়গা থেকে মানে কিছু পার্সপেক্টিভ অ্যাড করা, হয়তো ইতিহাস আপু এর সাপেক্ষে কিছু বলবে। তো বিষয়টা হলো যে ইমরান ভাইয়ের আলোচনায় অলরেডি ব্যাপারটা আমি অনেক দূর চলে আসছি, যে সাহিত্য কিভাবে পঠন পাঠন শুরু হয়। তো দেখা যায় আসলে সাহিত্য মূলত এই 18th সেঞ্চুরির দিকে ইংল্যান্ডে এটা যে মানে গুরুত্বপূর্ণ হয়ে উঠতেছে, তা মূলত রিলিজিয়নকে রিপ্লেস করে। যেটা আসলে ম্যাথিউ আর্নল্ডিয়ান যে অ্যাপ্রোচ, কালচার ভার্সেস অ্যানার্কি, তখন আসলে রিলিজিয়ন ফল করতে থাকে। এবং পরে দেখা যায় যে তার যে ভূমিকাটা সেটা আসলে সাহিত্য পালন করে আর কি। এখন এই যে সাহিত্য কিভাবে গড়ে ওঠে, তখন আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, ইয়েস, শোনা যাচ্ছে। আমরা শুনতে পাচ্ছি আপনাকে। মুন্না ভাই এখন শোনা ও যাচ্ছে না। আচ্ছা, আমি আচ্ছা ফ্রিজ হয়ে আছে, এই জন্য আমি থেমে গেলাম। ও, তো ওই যখন আমরা খুঁজতে যাবো যে আসলে সাহিত্যের যে সমাজবিজ্ঞান পঠন পাঠনের ক্ষেত্রে আসলে সাহিত্য কিভাবে পঠন পাঠন শুরু হয়, এটার বিকাশটা কি, এবং সাহিত্যে সবকিছু কিন্তু উত্তম না, ভালোও না। কারণ বিশেষ করে এই আমরা যদি এখানে সবচেয়ে চমৎকার যে আলোচনাটা বিভিন্ন জায়গায় রেফারেন্স হিসেবে আসে, সেটা হলো ওই টেরি এগলটন যখন রাইজ অফ ইংলিশ, তার যে টোটাল ডিসকাশনটা, সেখানে মূলত উনি দেখান যে কিভাবে মানে সাহিত্য সোসাইটিতে ভূমিকা পালন করে। এবং আমরা দেখি যে সাহিত্য মূলত যে ডমিন্যান্ট ক্লাস তাদের যে আইডিওলজি প্রচারের একটা মানে ক্ষেত্র হয়ে ওঠে। এবং ইমরান ভাই আলাপটা মানে করছিল যে সাহিত্য আহ, দেখা যায় যে এই যে বুর্জোয়াদের যে ডেজায়ারটা শ্রমিকদের মধ্যে ইনপুট করবে, এটা কিভাবে করবে। রিলিজিয়ন তো ততদিনে তার প্লেস হারাই ফেলছে। এমনকি এই অক্সফোর্ডের ইংরেজি সাহিত্যের প্রফেসর, তার নাম জর্জ গর্ডন, সে যে বলতেছিল যে ইংল্যান্ড সিক, তাকে বাঁচাইতে হবে, এখন তাকে বাঁচাবে কে। এই যে এই ধরনের বয়ানগুলো, এগুলো টোনের আলোচনায় আসছে। তো মজার ব্যাপার যে যখন সাহিত্যকে সোসিওলজিক্যালি পাঠ করা হবে, তখন দেখা যাবে যে এখন সাহিত্য নিজে অনেক অনেক প্রশ্নের সম্মুখীন, এবং কিভাবে সে সোসাইটিতে হেজেমনি ক্রিয়েট করে, আবার তার এক ধরনের বৈপ্লবিক ভূমিকাও থাকে। এখন জরুরি যে বিষয়টা সেটা হলো, যেমন এই বৈঠকের আলোচনার প্রথম আলোচনাটা ছিল শামজির আহমেদের। তিনি নিজেও দেখাচ্ছিলেন যে কিভাবে সাহিত্য বৈশিষ্ট্যগত ভাবে একটা আন্তঃশাস্ত্রীয় মানে পদ্ধতি আর কি। যে সাহিত্য, যখন কেউ সাহিত্য নিয়ে কথা বলবে, কেউ সচেতন থাকুক আর না থাকুক, সেখানে ইতোমধ্যেই অন্যান্য যে ডিসিপ্লিনের ব্যাপারগুলো ইন্টারসেক্ট করতে শুরু করে। আর মানে এটা কেউ যদি সাহিত্যের সমাজবিজ্ঞান অন্বেষণ করতে যায়, নিঃসন্দেহে সেটা খুবই দারুণ ব্যাপার যে কিভাবে আসলে সাহিত্য গড়ে উঠলো, কোন একটা অঞ্চলে সাহিত্য কিভাবে কোন পর্বে কোন ভূমিকা পালন করতে শুরু করে। যেমন আমার মানে খুবই পছন্দের একটা ইতিহাস বই, যেটা অনেকেই তার অন্য অনেক সমালোচনা থাকতে পারে, জেসি ঘোষের বেঙ্গলি লিটারেচার যে বইটা। তো সেখানে উনি খুব মজা করে একটা ব্যাপার দেখায় যে কিভাবে ফিউডাল সিস্টেমে যে ধরনের সাহিত্য উৎপাদন করা হতো, বিশেষ করে দরবারে, তারপরে রাজাদের পৃষ্ঠপোষকতায়, কিন্তু যখন নগর হিসেবে কলকাতায় ভিন্ন ধরনের সাহিত্য উৎপাদিত হচ্ছে, তার যে ক্রেতা, তার ক্রেতাদের ধরন, তারা সাহিত্য
মানে পয়সা খরচ করে সাহিত্য কি বলে টেক্সট কিনতেছে, তারপর সেটা যাপন করতেছে, সেটা ভিন্ন এক ধরনের সমাজ ব্যবস্থা গড়ে তোলে। অর্থাৎ কেউ যদি দরবারি সাহিত্য এবং ক্যাপিটালিস্ট সিস্টেমে যে ধরনের সাহিত্য উৎপাদিত হতো, দুটার এক ধরনের কম্পারিজন বা সেই সময়ের যে কি বলে যেটা এই যে তিয়াস আপু ইমরান ভাইয়ের আলোচনায় আসলো যে তিন গোয়েন্দা এবং তাদের বইয়ের সার্কুলেশন, তাদের বই কিভাবে কনজিউম করা হচ্ছে, তা কিভাবে যাপন করা হচ্ছে। তো মানে এই যে ব্যাপারটা, তো যেটা হলো যে ইমরান ভাইও বললো যে তিয়াস আপুর সঙ্গে একমত হবে নিঃসন্দেহে শামজির আহমেদ বা এই যে আমরা মূলত সেটাই চাই যে সাহিত্য যে আন্তঃশাস্ত্রীয় একটি মানে শাখা, বা এটা যে একটা বিদ্যায়তনিক ভাবে এমনিতেই সে অন্যান্য ডিসিপ্লিনের সঙ্গে মানে হ্যান্ডশেকিং অবস্থায় আছে, বা এর যে সমাজবিজ্ঞান পাঠ করা জরুরি, এটা যে কারিকুলামে আর মানে তাকে ইনক্লুড করা, তার প্রশ্নের পদ্ধতি পরিবর্তন করা, এ নিয়ে আসলে মানে আমরা যত বেশি কথা বলবো তো তত দেখা যাবে যে এই পরিবর্তনটা আসবে। এমনকি মার্কেটের সঙ্গে যে তার যোগাযোগ, সেটা খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু অনেক সময় এই ব্যাপারটাকে নেতিবাচক ভাবে আমরা হাজির হতে দেখি, যেন ওই মার্কেটের সঙ্গে তার যোগাযোগ থাকাটা যেন খুবই বন্ধ বিষয়। অথচ আমরা কিন্তু ইনিয়ে বিনিয়ে প্রত্যেকেই দেখা যায় মার্কেটের দিকে তাকিয়ে থাকি, যে কেউ একজন কোন একটা বই নিয়ে কথা বলবে, কেউ বইটা নিয়ে একটু লিখবে, সবকিছু মার্কেটের সঙ্গে রিলেটেড। এখন এটা যেন মুখে আনা যাবে না, অথচ মার্কেটের সঙ্গে খুবই একজন ওতপ্রোত সম্পর্ক প্রতিষ্ঠা করা হ্যাঁ, জরুরি। আর কেন যে আমরা অদ্ভুত ভাবে জানি না যে মার্কেট শব্দটাকে বাংলা বিভাগে খুবই মানে নেতিবাচক ভাবে দেখা হয়, যেন এটা একটা অচ্ছুৎ শব্দ, মানে মার্কেট খুব খারাপ জিনিস। আসলে ব্যাপারটা মোটেই তা না, বরং এই এই আলোচনা গুলোকেই মানে আরো জোরদার ভাবে হাজির করা। তো মূলত এই আলাপগুলো আর কি করা। তো আমি খুবই আবারও দুঃখ প্রকাশ করতেছি যে আমি আসলে মিস করছি যে ইতিহাস আপুর আলাপটা মানে শুনতে পারলে ভালো লাগতো, আরো বেশি এনগেজ হওয়া যেত। মূলত আমি এটুকুই যুক্ত করব যে আসলে ব্যাপারগুলোর সঙ্গে আমি একমত, আমি এভাবেই ভাবি, এবং আমাদের বেশি বেশি এই বিষয়গুলো নিয়ে একাডেমিতে আলোচনা করা দরকার। এবং যে ব্যাপারগুলো যেটা ইমরান ভাই বললো যে আসলে যে বইগুলো বইমেলাতে প্রকাশিত হয় তা নিয়ে একাডেমিতে আলোচনা হয় না, আবার একাডেমিতে যা নিয়ে কাজ করা হচ্ছে তা প্রকাশকরা জানে না। এই যে মেলবন্ধন ঘটানো, আর সাহিত্য কি রোল প্লে করতো আগে, বর্তমানে কি করে, ভবিষ্যতে কি করবে, তার যে সমাজবিজ্ঞান, এটা অধ্যয়ন করা খুবই জরুরি। তো এটা প্রশ্নবোধক আকারে ইতিহাস আপুর টাইটেলটা আছে যে কেন জরুরি। তো আমি মনে করি প্রশ্নবোধক তুলেই আমরা বলতে পারি যেটা অবশ্যই জরুরি। তো ধন্যবাদ সোহানকে এবং ইতিহাস আপুকে, এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য বৈঠককে ধন্যবাদ জানাচ্ছি। তিয়াস আপু কিছু যুক্ত করবেন? আম, একটু সামান্য যুক্ত করার চিন্তা করছিলাম, সেটা হচ্ছে যে মার্কেট প্রসঙ্গে, যেটা আমি আমার আজকের আমার যে মূল লেকচার ছিল সেখানে বেশ কিছু অংশ আমি ইগনোর করে গেছি, যেহেতু আমার 3-4টা সেকশন ছিল। সেটা হলো যে অর্থমূল্য এবং মর্যাদা। মূলত এটা তো আমরা জানি যে লেখকের দাম তো কম, উনি তো কম পয়সায় পান। মার্কেট বললে মানে কেমন একটা, লিটারেচার বললে কেমন আমরা একটু ভাবের জগতে চলে যাচ্ছি। সো উই আর ইন দ্য ইনটেক্সট ওয়ার্ল্ড, উই আর নট, উই আর ইন দ্য নেম অফ দ্য ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, উই আর ইন দ্য ইনটেক্সট ওয়ার্ল্ড। ক্রিয়েটিভিটির নাম দিয়ে আমরা ভাবের জগতে থেকে রিয়েল ওয়ার্ল্ড থেকে দূরে সরে যাচ্ছি। তো রিয়েল ওয়ার্ল্ডের সঙ্গে যদি যুক্ত করতে না পারি, হাউ হাউ ডু উই থিঙ্ক দ্যাট ইট উইল সার্ভাইভ টু দ্য লাস্ট সেঞ্চুরি? বাংলা সাহিত্যের কথা বলছি, অন্য সাহিত্যের কথা বলছি না। তো সেই মর্যাদার জায়গাটা আসলে তৈরি করে, ওই যে লিটারারি ফেমের কথা বলছি, অর্থ মূল্যের কথা বলছি, মার্কেটের কথা বলছি, এগুলো এক একটা ধাপে ধাপে ধীরে ধীরে কিন্তু সেই মর্যাদাটা তৈরি করে। আপনি যে একজন, সত্যি কথা বলতে কি, মানে বাই ডিফল্ট আমি তো নানা দিক দিয়ে মাইনরিটি, সেটা যদি ধরিও তাহলে আমি ওয়ান অফ দ্য মাইনরিটি ইন দ্য সেন্স অফ দ্য ডিসিপ্লিন। বাংলা লিটারেচার মাইনরিটি, মার্জিনালাইজড। সো এটাকে যে মার্জিনালাইজড করে রাখা হয়েছে, এই রাখাটাকেই যে আপনি তুলতে পারবেন, সেই তোলার পথটাই হলো সোশিওলজি অফ লিটারেচার। এবং বাই ইউনো ডিফাইনিং অ্যান্ড আইডেন্টিফাইং দ্য রিয়েল ভ্যালু, অর্থমূল্য
প্যারালালি মর্যাদা, লিটারারি ফেম, এই সমগ্র সিস্টেমটাকে একটা পোক্ত জায়গায় নিয়ে এসে দেন বাই আইডেন্টিফাইং দ্য অল পার্টিসিপেন্টস। এই তো। তো আসুন আমরা একটু সেভাবে চিন্তা করার চেষ্টা করি। আচ্ছা, হু আর লিসনিং? ধন্যবাদ আপু। এই পর্যায়ে আমি একটু যুক্ত করার জন্য বা কোনো প্রশ্ন বা অভিমত কিছু থাকলে যুক্ত করার জন্য অনুরোধ করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান স্যারকে। স্যার সম্ভবত আমাদের সঙ্গে আছেন। হ্যালো। আসসালামু আলাইকুম। হ্যালো। স্যার শুনতে পাচ্ছি আপনাকে আমরা। ওয়ালাইকুম হ্যাঁ স্যার আসসালাম। বলুন। আচ্ছা, আমিও শুনতে পাচ্ছি। আমি একটু পরে জয়েন করছি। ওকে আপনাদের ওকে। আলোচনাগুলো আমার ভালো লাগে। আর আমি তো আসলে আপনাদের মতো অতটা পড়াশোনা জানার লোকও না। আমি খুব মানে থাকিও গ্রামের মধ্যে। আমার মানে হয় কি, গ্রামের একটা গণ্ডি থাকে, ওর বাইরে মানুষ চিন্তা করতে পারে না। তো আপনারা যেভাবে এরকম বড় বড় চিন্তা করেন, এটা শুনতে আমার ভালো লাগে। এই জন্য আমি আসলে জয়েন করি এবং শুনি। কখনো আজকে হুট করে যখন বলতে বললেন, বলা যায় যে আমি এক ধরনের অপ্রস্তুত আর কি, যে কি বলবো। আচ্ছা আপনারা এত ভালো ভালো কথা বলছেন যে এর মধ্যে আমার নিজের কিছু আর বলার নেই। হ্যাঁ, তবে আমাদের এখানে প্রকাশনা শিল্পের কিংবা বইপত্রের কথা যেটা বলছেন, সেটা আসলে গোড়ায় যদি যাই আমরা দেখবেন যে বেঙ্গল রেনেসাস যেটা আমরা বলছি, এর বাংলাদেশে কোনো রেনেসাস ঘটেনি। যেটা ঘটছে সেটা কলকাতা কেন্দ্রিক, এটা আপনারা একটু আগে বললেন। তো ওখানে প্রায় 400 বছরের পড়াশোনার একটা ইতিহাস গড়ে উঠছে। আমাদের এইখানে পড়াশোনার ওই ধরনের কোনো কালচার গড়ে ওঠেনি যে পড়তে হবে। আমাদের এখানে শিক্ষিত মানুষ বলতে আমরা বুঝি উনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, উনি সচিব, উনি সাংবাদিক, মানে একটা পজিশন হোল্ড করে কে আমরা শিক্ষিত মানুষ বলি। উনার কি কর্ম আছে, উনার কি কাজ আছে, উনি কি কন্ট্রিবিউশন কি, এই জায়গাগুলো আমাদের সামনে কিন্তু আসে না। এবং যে কারণে এই যে বইমেলার কথা বললেন, আপনি বইমেলায় বেশি না, আপনাকে 5,000 টাকা দেবো যে বই কিনে নিয়ে আসবেন, আপনি বই কিনতে পারবেন না। কোয়ালিটি বই বের হচ্ছে না। আমরা এক এবং কাজ করি, কোয়ালিটি আমরা বই কাজ ওদিক যা পারি যা মন চাই করবানি। আমার এক কথা, হ্যাঁ, আপনি আমাকে যদি সহযোগিতা কোয়ালিটি দিচ্ছেন, বই আপনারা বের করতে বুঝে যান আসেন। দেখবেন যে এই দেশেও কোয়ালিটি বই যেটা ঢুকতেছে সেটা চলে যায়। যেমন আমি রাজশাহীর মতো জায়গায় আপনার ওই সিদ্ধার্থ মুখার্জির দ্য সংস অফ সেল, এই জাতীয় বই আমি বাতি ঘরে রেখে আসছি, যে এটা 1 মাস যদি কেউ না কিনে তাহলে আমি নিয়ে যাব। কে দেখি নিয়ে চলে গেছে। অরিন্দম চক্রবর্তীর কোনো বই আসলে সাথে সাথে শেষ হয়ে যায়। আপনার গায়ত্রী চক্রবর্তীর কোনো বই থাকছে না মার্কেটে, আপনি পাচ্ছেন না। গৌতম ভদ্রের বই থাকছে না। আচ্ছা। এই যে সেল হচ্ছে, কিন্তু আমি যে বইটা লিখছি সেই বইটার মধ্যে বাংলায় যখন লিখছি তখন অজস্র ভুল, ভুল শব্দের, ভুল বাক্যের বইয়ের যে একটা মানে কি বলে আপনার স্ক্রিপ্ট এডিটরের বলে একটা কথা আছে, সেটা তো আমাদের এখানে কতটুকু ডেভেলপ করছে আমি ঠিক জানি না। হ্যাঁ, কারণ আমি আপনাদেরকে বললাম যে আমি গ্রামে থাকি, আমি শহরের খোঁজ খবর, আমি হঠাৎ কদাচিৎ ঢাকা যাই, কোনো কাজে যাই, কাজটা শেষ করে চলে আসি। তো কাজেই আমার এই সম্পর্কে ধারণা কম। তবে এইখানে গ্রামে থেকে যেটা বুঝি সেই জিনিসটা হলো যে আপনাকে পাঠোভ্যাস গড়তে মানে গড়ার ক্ষেত্রে হুমায়ুন আহমেদ যেমন একটা বই বেরোইলেই সেটা, কারণ তখন সাদা কালো টিভির যুগ, হ্যাঁ, সেটা লাইন ধরে মানুষ, কিন্তু কিন্তু সেই মানুষ পাঠকগুলিকে আমরা মানে ঠিক কোয়ালিটিপূর্ণ পাঠক হিসাবে আমরা নিয়ে আসতে পারিনি। কারণ সেইখানে দায় শুধুমাত্র কিন্তু ইয়ের নয়, মানে প্রকাশকদের নয়, ওখানে দায় লেখকদের আছে, দায় পাঠকের না। কারণ আমি সেই পরিমাণে কোনো বেসিক চিন্তা, আপনি বলেন তো কত 25 বছরে বাংলাদেশে কিংবা 50 বছরে বাংলাদেশে বেসিক কি থিঙ্কিংটা তৈরি করছে কেউ?
মানে বাইরের, আমি তো দর্শনের লোক, আমি দর্শনের লোক গত 50 বছরে দর্শনের কাঠামোগত অবস্থান থেকে, মানে প্রতিষ্ঠান থেকে আমার কি দর্শন আমি তৈরি করলাম, একটা বড় স্কেল নেন, সেখানে দেখবেন যে আমি ইভেন কি আমার এইখানকার যে দার্শনিক চিন্তা ভাবনাগুলো আছে সেগুলোকেও আমি আহ, না করে আমি বাইরের জিনিসগুলোকে নিয়ে আসছি, ওরা যেগুলিকে শিফট করে গেছে বহু আগে সেগুলিকে আমরা এখানে আধুনিক হিসাবে চালাচ্ছি। আমরা আধুনিক দর্শন ধরে রাখছি ডেকার্তের সময়কার, চিন্তা করেন সে কত। তো এই যে জায়গাগুলো, তো এই জায়গাগুলো যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, আমরা একে দোষী অকে দোষী, পাঠক হয়নি, পাঠক কেন হবে, কি কারণে পাঠক হবে একটা এখানে মানে যারা ইউনিভার্সিটিতে আছেন, সঙ্গে একাডেমির সঙ্গে যুক্ত আছেন, তারা সবাই জানেন যে আমাদের একটা কমন অভিযোগ আছে, স্টুডেন্ট পড়ে না, স্টুডেন্ট পড়ছে না, লাইব্রেরিতে যাচ্ছে না। আমাকে বিশ্ববিদ্যালয়ে একজন প্রফেসর, সিনিয়র প্রফেসর, উনি বলছেন যে স্টুডেন্ট তো লাইব্রেরিতে যায় না, 15-16টা ছেলে লাইব্রেরিতে গিয়ে বসে থাকে, তাহলে এই লাইব্রেরির পিছনে আমার এত টাকা কেন খরচ করতে হবে। মানে আমাদের লাইব্রেরিতে এসি হচ্ছে তো একটু বেশি টাকা পয়সা লাগছে আর কি। তে আমি ওনাকে বললাম, আমি কি ওনা স্টুডেন্টকে বাধ্য করতে পারছি লাইব্রেরিতে যাওয়ার? কারণ 1925-এ যে কোশ্চেন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, 1915-তে সেই একই কোশ্চেন হয়েছে। আমি বোকা হইতে পারি কিন্তু স্টুডেন্ট বোকা না, স্টুডেন্ট ওই পুরাতন 25 সালের নোট জোগাড় করে ফেলছে। তাহলে ও কেন পড়বে বলেন? আমি তো তাকে পড়াইতে মানে বাধ্য করতে পারি। আমারই যেই লোকটা ইউরোপে যাচ্ছেন আপনারা পড়তে, তারা কিন্তু বাধ্য হয়েছেন পড়তে, তাদের সুপারভাইজার তাদেরকে মানে ইচ্ছা মতো পড়িয়ে দিছে। আমি শুনছি আপনাদের কাছ থেকে গল্পগুলা শুনছি, আমি নিজে তো পড়াশোনা করিনি, কাজে আমি বলতে পারবো না। এটা আপনাদের অভিজ্ঞতা আছে, বেটার অভিজ্ঞতা আছে, আপনারা বলতে পারবেন। তো এইখানে মূল যে জায়গাটা, সেই জায়গাটা হলো যে আপনারা একে ওকে, এই প্রকাশক, এই লেখক, এই ওই ই না করে আসলে আমাদের যে সমাজ কাঠামোটা, আমরা যে কাঠামোর মধ্যে বসবাস করি, সেই কাঠামোটা আমরা কতটুকু আগাইছি। আমাদের জিডিপির 80% আসে এগ্রিকালচার থেকে। এই এগ্রিকালচারের সাথে আমরা কোনো না কোনো ভাবে জড়িত। আমার বাবা, না হয় আমার দাদা, কোনো না কোনো ভাবে আমি এগ্রিকালচারের সাথে জড়িত। ওই জায়গাটাকে অ্যাড্রেস করে দেখবেন যে আমার চিন্তার যে দশা, যেমন আমাদের বহু বড় বড় প্রফেসর প্রায়ই বলেন, আমি শুনছি আর কি কথাগুলো বিভিন্ন জায়গায়, এখন তো সোশ্যাল মিডিয়ার কারণে এগুলি কোনো না কোনো ভাবে কাছে চলে আসে। সবারই একটা কমন অভিযোগ কিছু মানুষের, ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হয়ে গেছে। বুঝলাম মাদ্রাসা হয়েছে, কেন মাদ্রাসা হয়েছে এটা কিন্তু বলে না। আরে বাবা, আপনি যদি কওমি মাদ্রাসাতে যান, সেখানে দেখবেন যে ওরা মুখস্থ করছে, কারণ হাদিস তো আপনি বানাইতে পারবেন না। হ্যাঁ, ওই মুখস্থ করছে, ওরা চিন্তা ভাবনার সুযোগ কম। তো আমার বিশ্ববিদ্যালয়ে আমি যখন স্টুডেন্টকে পড়াচ্ছি, ও মুখস্থ করছে ভালো করে, হাতে লিখে দিচ্ছে, ওকে আমরা 3.50 দিয়া মাস্টার বানাচ্ছি। ও ক্লাসে যাচ্ছে, ও কি করবে? ও তো 5টা নোট পড়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, ও কিন্তু আর বই বলবে না। আপনি যদি একটু ব্যতিক্রমী চিন্তা ভাবনা করেন, 5টা বইয়ের বেশি বলে, তখন ওই ওই গ্রুপ আপনার বিরুদ্ধে এমন ভাবে লাগবে, আপনি ঘর থেকে তখন আর বেরোবেন না। বুঝছেন? কাজে প্রবলেমটা তো কোন জায়গায় আপনাকে দেখতে হবে, যে ওই জায়গাটা অ্যাড্রেস না করে, এই যে আপনারা যে বললেন ওই যে কি আর কিসের কথা, ওই যে কি বলে, সেবা প্রকাশনীর বই, হ্যাঁ, আমরা ভাড়ায় পড়তাম, ওটা একটা সময় ছিল। তো এখন আমি সেবা প্রকাশনীর বই ভাড়ায় পড়ে, কিংবা পাড়ায় পাড়ায় যে লাইব্রেরি গড়ে উঠছিল, সেই লাইব্রেরি গেল কোথায়? মানে লোক তো সরে নাই, লোক কিন্তু আছে। তাহলে ওই ওই লাইব্রেরির পাঠক কোথায় গেল? ওই লাইব্রেরির পাঠক কোথায় ঢুকছে জানেন? জি বাংলা, জি সিনেমা, ওই যে সেই সিরিয়াল, হ্যাঁ, ওইটা ঢুকছে। ওই সিরিয়ালও এখন চলে গেছে, ওরা সিরিয়াল দেখে না, ওরা এখন ওই যে মোবাইলে ছোট ছোট যেই বানায়, নাটকের মতো কি কি বানায়, কি বলে রিলস। ওটাকে, রিলস না কি বলে, হ্যাঁ, ওই ওইটা দেখে। আপনি একটা বেবির হাতে মোবাইল দিয়ে দেখবেন, ও কিছু দেখে না, ও এক সমানে ঘোরাচ্ছে।
এটা 1 মিনিট, ওটা 1 মিনিট, ওটা 1 মিনিট, খালি ওকে দিয়ে আপনি তামাশা দেখবেন, তাকায় থাকবেন ওর দিকে, করেটা কি। ওকে বুঝতে দিবেন না যে আপনি ওকে ওয়াচ করছেন, ওকে তো খুব চালাক, ও বুঝে ফেললেই সে আহ, ওটা করবে না, ওকে ওর মতো দিবে। তো এই যে আমরা যে জেনারেশন, প্রতিদিন প্রতিদিন প্রতি ঘন্টায় প্রতি মুহূর্তে আমাদেরকে বলা হচ্ছে এত পড়ে কি হবে, এক জায়গায় তো সব জ্ঞান আছে। তাহলে আপনি কেন পড়বেন, কেন বই লিখবেন, কেন চিন্তা করবেন, বলেন তো? এই কেন যতদিন পর্যন্ত আমরা দূর করতে না পারবো, ততদিন আমার মনে হয় না একে ওকে দোষে আমরা মূল জায়গাটাকে মানে করতে পারবো, মানে কি বলে, মূল জায়গাটাকে আমরা আহ সরে যেতে পারবো। কারণ দেখেন, আমি জব করি, আমাকে বাড়িতে টাকা পাঠাইতে হয়, অমুক জব করে অমুকে টাকা পাঠাইতে হয়, কারণ আমরা ইচ্ছা চাই আমার ভাইটা আমার বোনটা আরেকটু বেরিয়ে আসুক, ওই এগ্রিকালচার, বুঝছেন? কারণ ওই যে যে জায়গা থেকে আমার সূত্র। আর এগ্রিকালচার সোসাইটির তো কিছু কিছু নর্মস আছে, আপনারা জানেন। এটা খুবই আনস্টেবল একটা ইকোনমি, 1 বছর ফসল হয়তো আরেক বছর হয় না। ফলে মানুষের একটা কিছুর উপরে আস্থা রাখতে হয়, সেই আস্থাটা জ্ঞানের উপরে নয়, সেই আস্থাটা অন্য কিছুর উপরে। ওই করে আমরা জীবন যাপন করি। এতে এইটা একদিনে একবারে যাবে না, এটা না যাওয়ার জন্য শত রকম ব্যবস্থা এই দেশে আছে, কিন্তু যাওয়ার ব্যবস্থাটা কোথায়? দুই একজন মানুষ হঠাৎ হঠাৎ বেরিয়ে আসে, তাকেও তো আমরা রাখতে পারি না। রাখতে কি পারি? ভাগ্যিস আরো জালি মাতাব্বর অনেক আগে মরে গেছিল, নাহলে আমি কি হইতো তার অবস্থাটা, এটা, আহ, বলা খুব কঠিন। তার বাড়ি ঘর থাকতো কিনা। হ্যাঁ, যাই হোক, আপনাদের আলোচনা কিন্তু আমার ভালো লাগে, এবং যারা অ্যাডমিন আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে তারা আমাকে লিংক পাঠান। এবং আমি চেষ্টা করি, আমি আজকে একটু প্রথমেই মনে ছিল, তারপরে ভুলে গেছিলাম, বাইরে চলে গেছিলাম, এসে মনে হলো আরে এরা তো এখানে আছে, এদের কি শুনি, আমারও কিছু সমৃদ্ধ হবো। আসলেই সমৃদ্ধ হই আপনাদের যে কয়টা আলোচনা শুনছি। এবং গত একটা আলোচনায় ছিলাম ওই যে মাহাথির মোহাম্মদ, পরে আমার ধারণা ছিল যে এই লোকটি দেশের বাইরে থাকেন, পরে ফোন নাম্বার নিয়ে ওকে ফোন করে দেখি ওই নিউ এজে চাকরি করে। হ্যাঁ, মানুষ কিন্তু আছে, মানে মানুষ আছে, এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। তো যাই হোক, আপনাদের আলোচনা কিন্তু ভালো লাগছে আমার। তিয়াশা চাকমা না? জি জি স্যার। ইসলামী বিশ্ববিদ্যালয় কোন সাবজেক্টের? বাংলা বিভাগ। ও বাবা গো, বাংলা! বাংলা আমার পাশের বিভাগ। কঠিন। কোন ইউনিভার্সিটির ছিলেন? আমি গ্রাজুয়েট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রাজুয়েট জাহাঙ্গীরনগর। না, ভালো আপনি, বেশ, এটা ভালো, আহ, খুবই ভালো। আমি দর্শনের মানুষ, সাহিত্য খুব একটা বুঝি না, আমি সাহিত্য ইনফ্যাক্ট পড়িও নাই, স্যার ধারণা যেটা একেবারেই বললেন, নাই ফেলছি। জি স্যার যদি একটু, স্যার যেটা বললেন হুম, যে হুম। 25 বছর আগের প্রশ্নের কথা, নোটের কথা, আমার সোহান যখন আমাকে প্রথম যোগাযোগ। ম্যাডাম, ম্যাডাম সরি, ম্যাডাম আমি একটু থামিয়ে দিয়ে বলছি, সরি, 25 আচ্ছা, বছর না, 1925 উনিশশো আর পঁচিশ 2015। 2015। এখন সোহান যখন, স্যার আমি একটু অ্যাড করি আপনার সঙ্গে, না বলে পারছি না। সোহান যখন প্রথম যোগাযোগ করে আমার সঙ্গে, আমি তো বলেছি যে আমার শুরুতেই বলেছি যে এটা আসলে আমার একটা প্রবন্ধের উপর নির্ভর করে আমার আজকের আলোচনা, মডিফাইড, রিভাইজড, এক্সপ্যান্ডেড লিটল। কিন্তু আমার ভাবনাটা ছিল এরকম যে স্যার আপনি যেটা বললেন ওরকমই, আমি জাস্ট ডাটা নিয়ে আমি উপস্থিত হব, যে প্রশ্নের প্যাটার্নটা এরকম। পরে মনে হলো যে প্রথম আসলাম বৈঠকে আলোচনা করতে, আবার ফেসবুকে লাইভও হবে, ঠিক ওই ডাটা নিয়ে আলোচনা করলে কেমন দেখাবে, আপনি যেটা বললেন, ঠিক অতটা দুঃসাহস আমি করতে পারলাম না। তো আমি ওটা অ্যাভয়েড করে গেছি। বাট আদারওয়াইজ আমার প্ল্যানটা ওরকম ছিল, ইনফ্যাক্ট আমার এখনো আছে, যে শুধু ওই প্রশ্ন বেস না, আমাদের গবেষণা পত্রিকাগুলোর যে প্রবন্ধগুলোর প্যাটার্ন, টাইটেলের যে প্যাটার্ন, আমাদের এমফিল পিএইচডি থিসিসের টাইটেলের যে প্যাটার্ন,
ওগুলো শুধু এক ঝলক দেখলেই আমরা বুঝতে পারবো যে আমরা আসলে ঠিক ওই যে যেটা ইমরান ভাই বলছিলেন যে আমরা আটকে আছি, উই আর পেট্রিফাইড, আটকে আছি, নড়ছে না। উনি বললেন, জলের কথা বললেন যে জল জমে থাকলে পচে যায়, ব্যাকটেরিয়া হয় ওখানে, ছত্রাক হয়ে যায়, সব কত কিছু হয়ে যায় ওখানে, পচে যায়। তো আমরা ওই ওরকম পেট্রিফাইড হয়ে আছি। বেশ, আর কিছুদিন গেলে হয়তো আরো 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 পোক্ত ভাবে বসে পড়বো। তো ভাবি না, একটু আসুন না, একটু অন্যভাবে দেখি, একটু দেখার চেষ্টা করি, আচ্ছা একটু প্যাটার্নটা চেঞ্জ করি, সো দ্যাট আমাদের গ্রাজুয়েটরা, পরের জেনারেশনরা অনেক ভালোভাবে চিন্তা করতে পারে। এই, আপনি সাহস করে আচ্ছা বললেন স্যার, সাহস তো না, আপনি স্বাভাবিকভাবে বললেন, আমি সাহস করে সেটা বলতে পারিনি, থ্যাংক ইউ। আচ্ছা, এ পর্যায়ে আমি হচ্ছে আমাদের বড় ভাই অমিত হাসান, উনি লেখক ও গবেষক, অমিত হাসান ভাইকে একটু যুক্ত করার জন্য অনুরোধ করছি। অমিত ভাই। ওকে। তিয়াশা আপু, জুজু, নমস্কার। সেটি হচ্ছে যে আপনি যেটা নিয়ে কথা বললেন গবেষণার ব্যাপার নিয়ে, এটা নিয়ে আমি কিছু বলতে চাই না, বিকজ অফ যে ইমরান ভাই খুব চমৎকার করে আমার যা বলবার মতো ছিল সেটা বলে দিয়েছেন। ইমরান ভাই নিশ্চয়ই এখনো শুনছেন। সম্প্রতি আহ, ভাই হচ্ছে কথা বলছিলেন চাকমা সাহিত্য নিয়ে। আপনি যেহেতু সাহিত্যের মানুষ, শিক্ষক, গবেষক এবং হচ্ছে চাকমা জনগোষ্ঠীরও, ফলে মানে আমি জিজ্ঞেস করতে চাইবো যে সম্প্রতি মৃত্তিকা চাকমা হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন 2023-এ তার নাটকের জি জন্য বিশেষ করে। জি তো জি। আমরা ছোট গল্প, তারপরে ভ্রমণ সাহিত্য, তারপরে রম্য সাহিত্য এবং উপন্যাস, বিশেষ করে উপন্যাস হুম। এবং প্রবন্ধ চাকমা ভাষায়, এটা আমরা পাচ্ছি না কেন, বা কবে নাগাদ পেতে পারি? যেহেতু আপনি ওই জনগোষ্ঠীর একজন মানুষ এবং হচ্ছে সাহিত্যের মানুষ, তাই আপনার কাছে এইটুকুই হচ্ছে আমার জানতে চাওয়ার কিছু। খুব ভয়াবহ প্রশ্ন। প্রথমত তো হচ্ছে যে এই সংকটটা আমি আর প্রথম শেয়ার করি আমার সুপারভাইজারের সঙ্গে, যে স্যার, আমি তখন, আমার বাবা তো একসময় কবিতা লিখতেন, তো বেশ, আমি যদি কন্যা হিসেবে নাও দেখি, বাংলা সাহিত্যের পাঠক হিসেবে দেখি, ভালোই লিখতেন। তো আমি তখন পিএইচডি করছি। তো তখন আমি একটা কাজ আমি ধরলাম যে অনুবাদ আমি করব। ওই করতে গিয়ে আমি পড়ে গেলাম বিপদে। তো এখন এই যে এই ধরনের কাজও, যেমন আজকে যে প্রবন্ধটা পাঠ করলাম, এই ধরনের কাজও তখন প্যারালালি ঘুরছে, চলছে। তাহলে একদিকে আমি আমার বাবার কবিতা অনুবাদ করছি, আবার একদিকে আমি এই ধরনের বাংলা সাহিত্যের কথাও চিন্তা করছি, আবার আরেকদিকে আমি আমার পিএইচডির কথাও চিন্তা করছি। তো এই ত্রিমুখী আমার যে কাজের প্যাটার্ন, এখন আমি মোটেই মাল্টিফ্যাসেটেড না। আমার একটা কাজ আমি গুছিয়ে সুন্দর করে করি, এরকম একটা ব্যাপার আমার মধ্যে কাজ করে। তো আমি আমার যে সুপারভাইজার, জাহাঙ্গীরনগরের মাস্টার্সের, ওনাকে জিজ্ঞেস করলাম যে স্যার, আপনি কাজ করেন কি করে, আর এই বিপদ থেকে এই এই ব্যাপারটা আমি কিভাবে সামাল দেবো? তো উনি বললেন যে কিছু করার নাই, যখন যেটা যেভাবে পারো ওভাবে করে ফেলতে হবে। তা এখন এই যখন যেটা যেভাবে পারো করে ফেলতে হবে, এর মধ্যে ওই আমার আর ঠিক সাহিত্য কেন্দ্রিক যেই আম, আরো নিবিড় কাজ, চাকমা সাহিত্য কেন্দ্রিক, সেটা হলো না। যা আমি করেছিলাম সেটা আগে করেছি। তো ফলে এই প্রশ্নের উত্তরটা, যে ছোট গল্প, ভ্রমণ সাহিত্য এসব আমরা পাচ্ছি না কেন, এইটার জবাব আমি ঠিক অত আহ গভীরভাবে দিতে পারবো না। ইটস নট রাইট অ্যাট দিস মোমেন্ট। আমার যেহেতু সেটা একেবারেই আমি খুব ইন ডিটেল স্টাডি করিনি, সেটা আমি বলতে পারবো না। হোয়াট মাই অবজারভেশন, যেটা আমি বলতে পারবো সেটা হলো অবজারভেশন। যেমন আহ সুরিত চাকমার কথা জানেন আপনি, যেহেতু মৃত্তিকা চাকমার কথা জানেন, সো আই গেস যে আপনি সুরিত চাকমার কথা জানেন। সুরিত চাকমা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলার স্টুডেন্ট ছিলেন কিন্তু। সো হি অলসো gave us a lot of significant works in চাকমা পোয়েট্রি। তো একটা ব্যাপার হয়েছে, সেটা হলো যে ওনার কবিতা সাহিত্য আমরা পড়েছি এবং থেকে, অনুবাদ করেছি। রাইট, তো এই একটা ব্যাপার হয়েছে যে যে ধরেন, সাহিত্য রচনা করতে হলে, ধরেন জীবনানন্দ দাশের কথাই ধরুন,
একটা একটা ব্যাপার হলো যে একজন মানুষ নিজে লেখেন, সেটা একরকম, যে বিয়ন্ড দ্য ডিসিপ্লিন ইঞ্জিনিয়ার হতে পারেন উনি লেখেন, সেটা একরকম। আর আরেকটা হচ্ছে যে রিলেটেড হয়ে গেলে তখন একটা বেশ গুছানো একটা কিছু আমরা পেয়ে যাই। সুরি চাকমা যেমনটা দিলেন, আমার বাবা ভূগোলের ছিলেন, কিন্তু উনি উনার বাংলার বন্ধু ছিল। তো আমি নিজে বাংলার গ্রাজুয়েট। তো এই যে লিটারেচার, যেমন ধরুন আপনার এই মুহূর্তে যে আমাদের, আপনি যে ছোট গল্পের কথা বলছেন, অজগর, অজগর নামে একটা গল্প গ্রন্থ আছে। খুব শিগগিরই একটা গবেষণা গ্রন্থ বেরোবে, সমতলে গিরিমল্লিকা নামে। গীতা দাস লিখেছেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বাংলা ভাষায় পাহাড়ি জনগোষ্ঠীর দ্বারা রচিত কথা সাহিত্য নিয়ে। তো সেইটা আপনাকে এই অ্যান্সারটা দিতে পারবে। তো এখন যে বলছেন কেন হচ্ছে না, তার একটা বড় অংশ হচ্ছে যে এই যে লিটারেচারের যেই প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটা, সিগনিফিকেন্সটা, এটা বেশ অনেকখানি আমাদের ফোকাস থেকে দূরে সরে গেছে বলে এটা আমার পর্যবেক্ষণ। সেভেন্টিজের যখন যখন সংসদে বলা হলো, বঙ্গবন্ধু যখন বললেন যে তোরা বাঙালি হয়ে যা, এই যে একটা টার্নিং পয়েন্ট ছিল। তারপর যখন পাহাড়িরা নিজেদের ভাষায় সংস্কৃতি চর্চা শুরু করলো, খুব খুব প্রবল জোয়ারে, একদম খুব সংস্কৃতি বাঁচানোর চেষ্টায়, আত্মরক্ষার জন্য, নিজেদের সংস্কৃতিকে বাঁচানোর জন্য, সেই তাগিদটা 21 শতকে এসে কিঞ্চিত কমে গেছে বলে, এবং প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে বলে আমার পর্যবেক্ষণ। তো এই পর্যবেক্ষণ থেকে দেখা গেছে যে লিটারেচারের যে ক্রিয়েটিভিটির জায়গাগুলোতে বা এক্সেলেন্সের জায়গাগুলোতে যেইভাবে আরো সদর্পে এগিয়ে যাওয়া দরকার, বিশেষ করে আপনি যে শাখাগুলোর কথা বললেন, এগুলোতে ফোকাস এখনো পড়েনি। যেটা একেবারেই স্বতঃস্ফূর্তভাবে আছে, আমরা সেটাই পাই। অজগর, তিনিও কিন্তু বাংলা রিলেটেড, সো দ্যাটস ওয়ান অফ দ্য সিগনিফিকেন্ট রিজনস। যে এবং গীতা দাস সমতলে গিরিমল্লিকায় দেখিয়েছেন যে ওই অজগর হচ্ছে মানে প্রায় 100 বছর পরে এসে একটা গল্প গ্রন্থ। তো আপনি যে প্রশ্নটা করলেন কেন, আমি আমার আমার একটা টেন্ডেন্সি হচ্ছে যে আই স্পিক উইথ এভিডেন্স অ্যান্ড লজিক। তো আমি শুধু আমার অবজারভেশনটা বলতে পারলাম খুব লজিক্যালি, আমি যেহেতু ফিল্ড ওয়ার্ক করিনি, এটা আমার অবজারভেশন, রিজন আমি ঠিক স্টাডি না করে বলতে চাই না। ওয়ান রিসার্চার শুড নট সে সাচ কাইন্ড অফ ওয়ার্ডস, সো দ্যাটস ইট। উই হোপফুল উই আর। আচ্ছা, থ্যাংক ইউ ফর দ্য অমিত কোয়েশ্চেন। ভাই, আপনার আর কোনো কিছু জানার আছে না? না না জানার না, আছে? ঠিক আছে। আচ্ছা, এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের আরে বৈঠকেরই বন্ধু, আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু, এবং বর্তমানে ইউলেভের বাংলা বিভাগের শিক্ষক সুমাইয়া বানুর কাছে। তুমি তোর কিছু বলার থাকলে যুক্ত করতে পারিস। আহ, সোহানকে অসংখ্য ধন্যবাদ। আর আমার হচ্ছে নেটওয়ার্কটা খুব মানে খারাপ হতে পারে। আমার আসলে জিজ্ঞাসার একটা জায়গা ছিল। প্রথমত তিয়াস আপুকে অসংখ্য ধন্যবাদ এখানে এসে কথা বলার জন্য। আপনি আসলে এত সুন্দর করে কথা বলেন। আমার আমি আসলে মুগ্ধ। আমি আপনার কিছু কাজ দেখছিলাম বা এর আগে দেখেছি। আজকে কথা শুনে এত সুন্দর করে আমি সত্যি আপনার আজকের পর থেকে হয়তো বলবো যে ফ্যান। আমি আপনার কথা পুরোটা শুনতে পারিনি, শেষের দিকে কিছু শুনেছি এবং তখন আমার মাথায় যেটি এলো, বৈঠকে আসলে বেশ 4-5টা আলোচনা, মোটামুটি একটা সিরিজ আকারে যাচ্ছে এবং সেখানে বিভিন্ন বক্তা, সামজির ভাই, আপনি, আরো কয়েকজন কথা বলেছে। কথাগুলো আসলে ঘুরে ফিরে আমার মনে হয়েছে একটা জিনিসকে পয়েন্ট করে, সেটা হচ্ছে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও মিলিয়ে বলছি যে আমি তুলনামূলক সাহিত্যে পড়েছি। আমার অনার্স মাস্টার্স, আমার মাস্টার্সের থিসিস তুলনামূলক সাহিত্যের জায়গা থেকে। সেখান থেকে এখন আমি বাংলা পড়াচ্ছি এবং আমরা যাদের কাছ থেকে পড়েছি তারা আসলে বেশিরভাগই খুবই আহ বাংলা শিক্ষক, নয়তো ইংরেজি শিক্ষক, নৃবিজ্ঞানের শিক্ষক, সিনেমা পড়াচ্ছেন এরকম শিক্ষক। কয়েকজনকে পেয়েছি যারা তুলনামূলক সাহিত্য পড়িয়েছেন। মানে আসলে এত ডিসিপ্লিনের মানুষ আমরা পেয়েছি, বিভিন্ন আইডিওলজি, ফিলোসফির মধ্যে দিয়ে আমরা উঠে এসেছি। এখন আমি যখন পড়াচ্ছি, আমি যখন প্রশ্ন করতে যাই, 100-150 বছরেও আসলে তার প্যাটার্ন পরিবর্তন হয়নি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা,
এই পরিবর্তন হয়নির থেকেও আসলে আমি শিক্ষক হিসেবে এটা আইডেন্টিফাই করে যদি অ্যাপ্লাই করতে চাই, ইটস নট ইজি পাথ। এবং এখানে আসলে নানান রকমের ক্ষমতা চর্চা, রাজনীতি, অর্থনীতি, পরিবেশ সবকিছু ভীষণভাবে জড়িত। এবং আপুর কাছে আমার জানার জায়গাটা এটা, আপনি যেহেতু এই অংশ নিয়ে কাজ করেছেন, এর সাথে জড়িত কিছু কিছু বিষয় নিয়ে কাজ করেছেন, অ্যাপ্লাইড জায়গা যে এগুলো নিয়ে আসলে গবেষণা করা বা পাবলিকলি কথা বলা, বা আমার যেটা অভিজ্ঞতা যে যারা আসলে কথা বলেন তাদেরকে যদি খুব অফিসিয়ালি আমন্ত্রণ করা হয় বা লেখার জন্য বলা হয়, তারাও আসলে লেখাটা হয়তো লিখতে চান না, বলেন যে আরো কিছু পরে, মানে লেখার পরিবেশ তৈরি হয়নি, মানে নানান রকমের যে সবাই ভাবে, কিন্তু আনুষ্ঠানিক উদ্যোগটা আসলে নেওয়া হয় না। এবং আমি নিজে যখন আমার স্টুডেন্টদের জন্য প্রশ্ন তৈরি করেছি আমার পড়ার জায়গা থেকে, যেমন আমি যদি স্পেসিফিক করি, ধরুন 19 শতকের যে সময়টা, সেটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, 19 শতক, হ্যাঁ, 18 শতক, বিংশ শতক। খুব স্বাভাবিক প্রশ্ন, যখন ফোর্ট উইলিয়াম কলেজের কাজ আমরা পড়েছি, কিন্তু 2026-এ এসে একজন স্টুডেন্ট কেন কোট আনকোট যদি বলি ফোর্ট উইলিয়াম কলেজের অবদান, বিশেষ করে আমি অবদান শব্দটা বলবো, যে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান কেন আমাকে 2026-এ এসে প্রাসঙ্গিক ভাবে পড়তে হবে, এটাকে পড়ার তো অনেক ক্রিটিক্যাল লেন্স থাকবে। তো এরকম নানান বিষয়ের সম্মুখীন আসলে আমি হয়েছি, দেখেছি। সেখান থেকে আমার জিজ্ঞাসা যে এগুলো নিয়ে অফিসিয়ালি আগানো, লেখালেখি করা, গবেষণাপত্র হোক বা পাবলিক সেমিনার হোক বা আরো ওপেনলি সামনে আসা, বা এগুলো নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? এবং আপনি যেহেতু বলছিলেন যে ডেটা এবং সবকিছু, আসলে আমার মনে হয় এগুলো খুবই জরুরি, কারণ আমাদের যারা শিক্ষক বা যারা আসলে প্রবীণ, তাদেরও মানা না মানার একটা বিষয় রয়েছে, কারণ আমার মনে হয় যে এগুলো আসলে একটা চেইন অফ কমান্ডের মধ্যে চলে। আমি চাইলেই রাইট। আসলে বিক্ষিপ্তভাবে বিপ্লব করতে পারছি না বা পারবো বলে মনে হয় না। এটাই। ধন্যবাদ আপু। থ্যাংক ইউ। উর্মি বোধহয় একটু পরে এসছেন। তা আমি শুরুতে বলছিলাম যে আমি কেন এসব ভেবেছিলাম, কেন ভেবেছি, কোথায় ভেবেছি, আজকের যে আলোচনাটা সেটা যে প্রবন্ধের উপর ভিত্তি করে তৈরি করেছি সেটাই বা কেন লিখেছি, কেনই বা ছাপতে দিয়েছি। এর প্রধান কারণটাই হলো এই যে আমার কথা কে শুনবে। আমিও তো সেই আপনার মতোই, উর্মির মতোই, যে আমার কথা কে শুনবে, হু উইল লিসেন টু মাই ওয়ার্ডস, যেটা সোহান বলছেন, আবার ইমরান ভাইও বলছেন যে এইদিকে তো আমরা তো শুনতে চাচ্ছি না, ফোকাস দিচ্ছি না, তো সেই সেন্টারের যে যা বলছে ওইভাবেই চলছি কেন্দ্রে, বা যেটা জেঁকে বসে আছে সেখান থেকে যারা নড়ছেন না সেখানটাতেই আমরা আটকে আছি। কি করা যায়? ইন সিম্পল ওয়ার্ডস, আই রিয়েলি ডোন্ট নো। কোথাও না কোথাও কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে। তো আমার চিন্তা ভাবনাটা ছিল যে আমাকে, ফর এক্সাম্পল, আমি যদি এই যে আমার এখন স্ক্রিনে যেটা আমি শেয়ার করছি, এই প্রবন্ধটা যদি আমি ছাপতে না দিতাম, এবং আমি যদি এটা একটা বেশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান সমীক্ষা, বুঝুন আমি কিন্তু বাংলার লোক, হ্যাঁ, তো তাহলে আমার আর্টিকেলটা এমন হতে হয়েছে যে দ্যাট ওয়াজ স্ট্যান্ডার্ড টু দেয়ার জার্নাল, সমাজবিজ্ঞান সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ থেকে। তো এই জায়গাটা যখন আমি এভাবে অগ্রসর হলাম, যে আমাকে এভাবে চিন্তা করতে হবে, যে আমি যখন, আমি জানি যে আমি যা বলতে চাইছি আমার কথা কে শুনবে, এখন শোনাতে হলে তাহলে আমার একটা বেস লাগবে। আজকে যদি আমার এই প্রবন্ধটা যদি না থাকতো, তাহলে আমি ঠিক জানি না সংযোগটা কিভাবে হতো, বাট আই বিলিভ যে এই প্রবন্ধটা কিন্তু বৈঠককে হেল্প করেছে। আমি প্রায় শতভাগ নিশ্চিত যে হেল্প করেছে চিন্তা ভাবনাটা, বা কোন সিরিজের সঙ্গে যাবে, আলোচনাটা কি করতে হবে। সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট স্টেপ, একটা একাডেমিক বেস। আমি যা বলতে চাচ্ছি, আমি চ্যাট বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি আমার প্রবন্ধ, যদিও ওটা বেশ আগের, আজকেরটা একটু মডিফাইড লেকচারটা। তো ওই সময় আমি একদম আমার লেখার প্যাটার্নটা একদম ডিরেক্টলি ছিল এরকম যে আমি প্রস্তাব করছি যে বাংলা সাহিত্য অধ্যয়নের জন্য এই পদ্ধতিটা দরকার। তো আমি প্রথমে একটা একাডেমিক বেস তৈরি করলাম, একটা প্রবন্ধ। দেন আজকে আমি একটা
জায়গায় দাঁড়িয়ে আমি কথা বলছি। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ক্রমাগত ইন্টারেস্টিং ব্যাপার হলো প্রাতিষ্ঠানিক জায়গায় আমাকে আমার যেই চিন্তা ভাবনাগুলোকে নিয়ে আপনার যদি মনে হয় যে আমি খুব কমফোর্টেবলি আমি চলছি, ব্যাপারটা একেবারেই ভুল ধারণা, দ্যাটস নট রাইট। আমি মোটেই কমফোর্টেবলি চলছি না। ফর এক্সাম্পল, আমি যে বলছি কোয়ান্টিটেটিভ ডাটাই হচ্ছে বেস, then we have to look into the analysis of other in-text studies. এই কথাটা একজন একটা পিএইচডির সেমিনারে একজন শিক্ষক বলে বসলেন যে গবেষক যদি ওই স্ট্যাটিস্টিক্যাল ডাটাটা না দেয় তাহলে ভালো হতো। এই কথাটা বলে বসলেন একজন অধ্যাপক, অবশ্যই আমার সিনিয়র। তো আমি তখন স্পেসটা নিয়েই জোর করে বললাম যে উম, আমি স্পষ্টভাবে, খুব শক্তভাবে, পোক্তভাবে কথাটার সঙ্গে দ্বিমত পোষণ করছি। আমি বলছি যে পুরো কাজের মধ্যে ওই জায়গাটাই, ওই স্ট্যাটিস্টিক্যাল এবং কোয়ান্টিটেটিভ ডেটাটাই হচ্ছে ওর একটা বেস। ওখান থেকেই ওর একটা আরো বৃহত্তর জ্ঞান তৈরি হওয়ার সুযোগ আছে, যেটা আপনারা যাচ্ছেন না। আপনারা যাচ্ছেন ওই ব্যাখ্যা বিজ্ঞানে, গল্পের কাহিনীটা বর্ণনা করছেন, সামারাইজ করছেন, লেখক এটা বলতে চেয়েছেন, ওটা বলতে চেয়েছেন। আমি কি করে যাচাই করব আপনার লেখক কি বলতে চেয়েছেন? হাউ উড আই ডিফাইন? আমার তো যাচাই করার জায়গা নেই। ফলে আপনি যখন বলছেন যে লেখক এটা বোঝাতে চেয়েছেন, আর সবচেয়ে ভয়াবহ কথা ওখানে বলছেনও না যে সম্ভবত শব্দটা আপনি ব্যবহারও করছেন না, আপনি বলছেন লেখক এটা ব্যবহার করতে চেয়েছেন, লেখক এই উক্তি দিয়ে, এই শব্দ দিয়ে এটাই বোঝাতে চেয়েছেন। তো আপনি যখন এ কথা বলছেন একটা এমফিল বা পিএইচডি লেভেলে, ইউ শুড হ্যাভ এভিডেন্সেস। আপনি যখন, মানে একটু খেয়াল করে দেখুন উর্মি, আমি যখন কথা বলছি আমি বারবার বলছি কিন্তু যেটা আমি জানি না এবং আমার স্টাডি নেই আমি সেটা নিয়ে কথা বলছি না, এবং বলছি আমার অবজারভেশন, আমার অ্যাজাম্পশন। এই জায়গাগুলোতে, প্রত্যেকটা জায়গায় উই হ্যাভ টু টক উইথ এভিডেন্স। আজকে আমি যে কথাটা বলছি সেই কথাটার বেজ হলো মরেটি, বেজ হলো ইভান, বেজ হলো আন্দ্রে লেফেবের, বেজ হলো মোফাক্কের হোসেন, বেজ হলো সমর্পিতা মিত্র। তো উনাদের কাজগুলো আমি দেখিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে ইটস লজিক্যাল। তো ওটুকু যদি আমি না দেখাই তাহলে আপনিই বা কেন গ্রহণ করবেন আমার কথা? সো ইট ইজ মাই অ্যাপ্রোচ, যে প্রথমে একটা একাডেমিক বেস তৈরি করা, যে একাডেমিক জায়গা থেকে আমি যা বলতে চাচ্ছি সেটাকে একটা একাডেমিক ভিত্তি দেওয়া, দিয়ে উইথ এভিডেন্স রাইট অ্যাপ্রোচ, রাইট অ্যানালিসিস। ঠিক রাইট বলবো না, শব্দটা একটু সংশোধন করি, উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ, উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যানালিসিস। বাট you must include the evidences. স্যার যে বললেন, আনিসুজ্জামান স্যার যে বললেন এভিডেন্সের কথা, 100 বছর আগের কথা, আমি তো বললাম যে আমি তো ভেবেছি, তো ভেবে আমি সাহস করতে পারিনি। তো আপনি যখন বলবেন, তাহলে আপনি যখন একটা প্রবন্ধ লিখবেন, তাহলে ওই প্রবন্ধটাতে আপনার ওইরকম একটা ডেটা আপনাকে দিতে হবে এভিডেন্স হিসেবে, দিয়ে আপনি রাইটলি অ্যানালিসিস করবেন। তখন যদি এমন হয় যে আপনি আপনার স্ট্রাকচারাল জায়গায় আপনার রিজেক্ট করার সুযোগ নেই, তাহলে ওটা ছাপবে। ছেপে গেলে আপনার একটা বেজ তৈরি হয়ে গেল। এখন আপনাকে মজার কথা বলি যে যেহেতু আমার গবেষণাটা বাইরে আমি করেছি, সেই সুবাদে আমার লিটারেচার স্টাডির প্যাটার্নটা আমার একটু চেঞ্জ হয়ে গেছে। তো এই প্রবন্ধ এবং একই সঙ্গে আমি অন্য আরেকটি বিভাগীয় গবেষণা পত্রিকায় আরেকটি মধুসূদনের শতবর্ষকে কেন্দ্র করে আমি একটি প্রবন্ধ ছাপার জন্য দিয়েছিলাম। তো সংকটটা কোথায় দাঁড়ালো সেটা হলো এই, যে এইরকম মন্তব্য আসলো, আমরা তো আমাদের জার্নালে এরকম ছাপি না। অথ- অথচ সেম স্টাইল, অলমোস্ট সিমিলার প্যাটার্নে আমি ট্রান্সলেশনের ফ্যাক্টরগুলো, এজেন্টগুলো বের করে আমি বাইরের একটা জার্নালে ইংরেজি ভাষায় ছাপিয়েছি। চিন্তা করে দেখুন তাহলে স্ট্রাগলটা কোন জায়গায়। আপনি মোটেই ভাববেন না যে ইটস ভেরি স্মুথ জার্নি, এবং এই স্ট্রাগলটা প্রতিনিয়তই করে যেতে হচ্ছে, প্রতিনিয়ত। এবং যখন কথা আপনি, বলছি যে সেমিনার গুলোতে, জি বলুন। সরি, আমি
মানে আপনার সাথে একই ধরনের অভিজ্ঞতা, এবং আপনি যেটা বলেছেন, আমি আলোচনার আসলেই প্রথম দিকে কিছুক্ষণ ছিলাম না, এবং আপনি যে অভিজ্ঞতার মধ্যে ছিলেন আমার মনে হচ্ছে যে আমি আসলে একই জায়গায় দাঁড়ানো কিনা। আমার আর একটা যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে, আমি যখন ক্রিটিক্যাল অ্যানালাইসিস বলুন বা এই যে কোয়ান্টিটেটিভ বা কোয়ালিটেটিভ যে কোনো প্যাটার্নেই যখন আমি আসলে কোনো গবেষণা প্রবন্ধ লিখছি বা আলোচনা করতে চাইছি, আহ সবাই বলছে এটা তো আসলে আমার ডিসিপ্লিনের না, এটা তো আসলে আমার বাউন্ডারির মধ্যে পড়ে না, প্যাটার্নটা তো এরকম না, সাহিত্যের মধ্যে কেন এত তত্ত্ব আসবে, কেন এত তথ্য আসবে, সাহিত্য তো এগুলো এরকম না। এবং আমি দেখছি যে এগুলোর জন্য আসলে আমার ব্যক্তিগত সম্পর্ক, মানে কোনো মানুষের সাথে হয়তো আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো সম্পর্ক, কিন্তু তিনি যখন জানছেন যে আমি আসলে এভাবে ভাবছি, তখন আমি দেখছি যে উনি হয়তো আমার উপরে একটু রাগ, একটু অভিমান। এবং এগুলো আসলে তখন আমি বোঝাতে পারছি কিনা আসলে ব্যারিয়ার গুলো থাকছে না, এবং তখন আমার মনে হচ্ছে আমি কি ঠিক চিন্তা করছি না ভুল চিন্তা করছি। সেখান থেকে আমার আসলে জিজ্ঞাসা বা জানতে চেয়েছে যে আপনি যেহেতু ইতিমধ্যে বেশ কিছু কাজ করেছেন, আমাদের এই যে গবেষণার যে স্টাইল, লিটারেচারকে আমরা আসলে যেভাবে দেখি, এবং এই দেখার প্রেক্ষিতে আমরা আসলে কিন্তু প্রাসঙ্গিক থাকতে পারছি না, এবং এই অপ্রাসঙ্গিক হয়ে যাওয়াটা কিন্তু শুধুমাত্র নিছকই সাধারণ কোনো বিষয় নয়, এটা আমাদের শতভাগ দোষ রয়েছে। সুতরাং সেখান থেকেই আসলে বলা যে আপনার আরো অপ্রাসঙ্গিক কোনো ফিউচার প্ল্যান আছে কিনা। অপ্রাসঙ্গিক হওয়া বলতে কি বোঝাতে চাইছেন? এই যে অপ্রাসঙ্গিক হওয়া বলতে আমরা যেটা বলছিলাম যে স্টুডেন্টরা পড়ে না, আমাদের নিজেদের থিসিস সেটা টাইটেল বা সেটা অন্যান্য অন্য কিছু নিয়ে। ধারার আলোচনা। হ্যাঁ, সেটা অন্য ধারার আলোচনা। হ্যাঁ, মানে আপনার অপ্রাসঙ্গিক হওয়া বলতে আমরা নিজেরাই কিন্তু যারা বাংলায় পড়ছি বা লিটারেচারে পড়ছি, আমরা মার্কেটের সাথে নিজেদেরকে সাংঘর্ষিক করা, বা আমাদের এই পড়াগুলো আসলে কোথায় কাজে লাগবে, এই কোথায় কাজে লাগবে প্রশ্ন, এটার সম্মুখীন হতে হতে এটা আমি আসলে বুঝতে চাইছি যে অপ্রাসঙ্গিক। আচ্ছা, আপনি আপনি মনে হয় একটু বেশ লেট করেই এসেছেন, তারপরও আমি সংযুক্ত করি। আপনার প্রথম যে প্রশ্নের উত্তরটা, যে যখন এরকম করে বলে তখন আসলে এগুলো তো লিটারেচারের মধ্যে পড়ে না। তো এই কথাটা যখন বলেন কেউ, তখন আপনার যেটা আহ, আপনি জাহাঙ্গীরনগরের গ্রাজুয়েট বোধহয়। জি আপু, আমি আপনার জাহাঙ্গীরনগরের তুলনামূলক সাহিত্য থেকে অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করে এখন হচ্ছে যুক্ত হয়েছি। আচ্ছা, আচ্ছা। আপনি আম, আপনাকে যখন কেউ বলবেন, যেহেতু আপনি কম্পারেটিভ লিটারেচার, সো ইউ হ্যাভ মোর প্রিভিলেজ দেন মি। তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে যখনই কেউ বলবেন, তখন এই যে আমি লিটারেচার রিভিউটা এক্সাম্পল হিসেবে সামনে রেখে দিলাম, হ্যাঁ, যে রেখে দিলাম এটুকু বোঝানোর জন্য। আপনি দেখুন যে সোশ্যাল প্রবলেমস ইন ফিকশনের কথা বলছি, সোশিওলজি অফ ইন্ডিয়ান লিটারেচারের কথা বলছি, দুর্যোধন প্রসাদ মুখোপাধ্যায়ের, হ্যাঁ। তো তিনি যে কাজটা করেছেন সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের কনসেপ্টকে তিনি আহ, যুক্তি দিয়ে খণ্ডন করে নিজের মতকে উপস্থাপন করেছেন সমাজ বিজ্ঞানের পরিপ্রেক্ষিত থেকে। তো এখন আপনাকে যারা বলছেন, মূলত তাদের সামনে আপনার এই ধরনের একটা এভিডেন্স আপনাকে সামনে রাখতে হবে। প্রথমত হচ্ছে যে আহ আমি আপনার কথা শুনবো কেন? আমার কথা শুনতে হলে আমার তো কিছু ব্যাকআপ লাগবে। তো আমার ব্যাকআপ আমি আজকে দাঁড় করালাম এই 5 জনকে। তো আপনি যখন আপনার বক্তব্য তুলবেন সামনে, তখন আপনি ব্যাকআপ দেবেন, অমুক অমুক এই কাজটা করে দেখিয়েছেন যেভাবে সম্ভব। তো এই জন্য আমাদের একটা বড়, আমাদের সাহিত্য গবেষণার, এটা যদিও আলাদা আরেকটা প্রসঙ্গ এবং আলাদা একটা লেকচারও হতে পারে, বৈঠক আর আয়োজন করতে পারে যে কাউকে দিয়ে। সেটা হচ্ছে যে সাহিত্য গবেষণার যে প্যাটার্নটা, এই সাহিত্য গবেষণার প্যাটার্নটা একটু আমাদের অন্যভাবে চিন্তা করার সময় এসছে। সেই সাহিত্য গবেষণার জায়গাটা আপনি দুই ধারাতেই যেতে পারেন। একটা হচ্ছে যে আপনার যে আম, বিষয় ভিত্তিক, শৈলী ভিত্তিক যা পড়ানো হয়, একটা অ্যানালিটিক্যাল যেটা ব্যাখ্যা বিদ্যা পদ্ধতি, সেটা করতে পারেন, সেটা অ্যাভয়েড করার উপায় নেই। যেভাবেই করেন না কেন, যেই দিকেই যান না কেন, হোয়াট ইজ মোর সিগনিফিকেন্ট ইজ আ লিটারেচার রিভিউ। আপনি যে প্রসঙ্গেই করেন না কেন, একটা লিটারেচার রিভিউ। ইনি এটা বলেছেন, তিনি এটা বলেছেন, তিনি এটা বলেছেন, কাজেই উনি উনি যা যা বলেছেন ওনাদের কথার সঙ্গে আমি একমত, তাই আমি ওই প্রসঙ্গে কথা বলছি না।
যা বলেননি সেটা নিয়ে আমি কথা বলছি, অথবা যা যা বলেছেন ওনারা, ওনাদের এই প্রসঙ্গে আমার দ্বিমত রয়েছে, ওই দ্বিমতের জায়গা থেকে আমার গবেষণা প্রশ্ন শুরু। সো দ্য মোস্ট সিগনিফিকেন্ট পার্ট ইজ লিটারেচার রিভিউ। তো যখনই লিটারেচার রিভিউ করতে যাব তখনই কাজগুলো বেরিয়ে যাবে, এবং আপনি যাদেরকে ডিফেন্ড করতে গিয়ে করতে পারছেন না, আপনি সামনে আপনি আপনি একটু পড়ে দেখুন, আমার প্রবন্ধটা পড়ে দেখুন, যে ওখানেই তো আমি লিখে দিয়েছি এই ধরনের কাজ অলরেডি হয়ে গেছে। তাহলে আপনি যে বলছেন, তাহলে আপনি আমাকে বলছেন যে এটা আমার কথা, কিন্তু আমার আগে যে তাদেরকে বলে গেছেন, তারা যে বলে গেছেন, তাদেরকে আপনি কি করে অফেন্ড করবেন, তাই না? এই জায়গাটুকুতে ওনাদেরকে দাঁড় করাতে হয়। তবে ইটস নট ইজি, এবং ওয়েটা এভাবেই হওয়া দরকার যে একাডেমিক জায়গা থেকে এবং স্ট্রংলি আপনার যে আহ, রচনাটা হবে, প্রবন্ধটা হবে, এখানে স্ট্রাকচারাল জায়গা, একটা গবেষণামূলক প্রবন্ধের যে স্টাইল, যে মেথড, এগুলো যেন অ্যাপ্রোপ্রিয়েট থাকে, যথাযথ থাকে। এইগুলো একটু খেয়াল করে আপনাকে একাডেমিক জায়গাটাতে আপনি ডিফেন্ড করলে মনে হয় একটা ভালো রেসপন্স এক্সপেক্ট করতে পারেন। এইটা আমার মনে হয়, আমি অন্তত, আমার অভিজ্ঞতা তাই বলে। আর সামনাসামনি তো আপনাকে করতেই হবে, সে তো বলার অপেক্ষায় রাখে না, সে তো করতেই হবে, বলতেই হবে, সঙ্গে সঙ্গেই বলতে হবে, স্পষ্টভাবেই বলতে হবে যে আমার দ্বিমত আছে, আমি একমত নই, এবং সঙ্গে আপনার এভিডেন্স। দ্যাটস ইট। ধন্যবাদ আপু। এবং উর্মিকে একটা দীর্ঘ আলোচনা হলো বলা যায়। এবং আসলে এটা একটা বিষয় যে এটা নিয়ে আসলে অনেক আলোচনা হতে পারে। মানে আমি আসলে ভাবছিলাম আপনার আলোচনা যখন প্রথম শুনি তখনই যে আমরা ঠিক অলরেডি এটা তো সত্য যে সামজির ভাই এবং সেই সঙ্গে একটা আমাদের আমাদেরই ভাতৃপ্রতিম সংগঠন আর কি, বাংলাদেশের বিদ্যায়তনের মানে সাহিত্য অধ্যয়ন সংঘ, তো তারা তো একরকম ভাবে আলোচনা করছে। স্যামুলটেনাসলি হয়তো আমরা এই পর্বের পরে কোনো একটা সেশনও করতে পারি এরকমের আপনাদের অনেককে নিয়ে, যে বাংলা বিভাগের সাহিত্য অধ্যয়নে ধরুন যে কথা তো বলাই যায়, মানে এরকমের আলোচনা হচ্ছে, আলোচনা তো আজকে থেকে হচ্ছে না, আলোচনা তো আরো অনেকদিন ধরেই অনগোয়িং। তো এই আলোচনাগুলোর পরবর্তীতে যে সিলেবাসটার ফিগার আউট যেন করা যায়, বা মানে মোর ওভার যে কয়েকটা কয়েকটা বিষয়গুলো নিয়ে যে এই বিষয়গুলোকে এই মুহূর্তে পড়ানো উচিত বাংলা বিভাগে, সে কেন্দ্রিক আমরা একটা দীর্ঘ মানে বৃহৎ পরিসরে কোনো একটা আয়োজনের করতেও পারি, এবং সেই সঙ্গে আমরা হতে পারে যে এটা বৈঠক বা অন্য কোনো যে জায়গা থেকেই হোক, মানে সেটা আমরা প্রস্তাবনাও করতে পারি যে সাহিত্য অধ্যয়নের মানে এই সিলেবাসে এখন এই জিনিসগুলো ইন্টিগ্রেট করা দরকার। উর্মির কথার সাথে আমি আসলে মানে আমি আসলে সত্য কথা বলতে কিছু ব্যাপার বলেই নেই, সেটা হচ্ছে যে আমার যখন আপনার সঙ্গে আলোচনা হয়েছে এবং সেই সঙ্গে আমাদের অ্যাডমিন যিনি আছেন এই জায়গায়, তানভীর আকন্দ, ওনাকে ধন্যবাদ। উনি এতক্ষণ ধরে আমাদেরকে যে এই পুরো সিস্টেমটাকে, একটা খুবই কমপ্লিকেটেড সিস্টেম, সেই সিস্টেমটাকে সে হ্যান্ডেল করতেছেন। তো ওনার সাথে আলোচনার পর্বে উনি আমাকে বলছিলেন যে জাহাঙ্গীরনগর বা বাংলাদেশ ঢাকা শহরের বিশ্ববিদ্যালয়গুলো ধরে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে চিন্তা করা যায় না। যেমন আপনারা যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন উর্মি এবং আপনি, এই জায়গাটা আমার ঠিক কমপ্লেক্স একটা ফিলিং হচ্ছিল, মানে আমি ঠিক এটার সাথে মিলাতে পারছিলাম না, এই কারণে যে ধরুন আমার এজ এ স্টুডেন্ট ফ্রম কম্পারেটিভ লিটারেচার, আমার পেপার গুলো যখন আমি করতেছি তখন আমি কাজ করে ধরেন আর্কিটেকচার এন্ড লিটারেচার, এনভায়রনমেন্টাল হিউম্যানিটিস আর প্ল্যানেটারিটির মতন বিষয়গুলো নিয়ে। সো আমার তখন মনে হয় যে সাহিত্যে আপনার যে তত্ত্বটা যখন আমি প্রথম ভাবি, তখন এক অর্থে আমার কাছে মনে হচ্ছিল যে ইটস রিয়েলি রিলেভেন্ট, আবার আরেক অর্থে আমার মনে হচ্ছিল যে এটা তো টু ওল্ড। মানে এজ আমরা ইমার্জিং হিউম্যানিটিস যখন করছিলাম হুম তখন হুম। আমি এই ধারণা থেকে শুরু করেছি যে এমার্জিং হিউম্যানিটিস টু ওল্ড একটা কনসেপ্ট, বাট আমরা চাই যে এটা নিয়ে একটা আলোচনা হোক, দেন আমরা এটাকে বাদ দিয়ে আমরা নতুন আলোচনায় যাব। আমাদের নতুন মানে স্বাভাবিকভাবে আমরা যখন চাচ্ছিলাম আরো মোর ডিফাইন্ড আলোচনা আসুক, বা আরো আসুক, মানে নতুন নতুন চিন্তাগুলো চলে আসুক, মানে যেটা ধরুন যে আমি তো মানে আমাদের যেটা চিন্তা যেটা সেটা হচ্ছে বাংলাদেশের চিন্তা যেন কোনোভাবে মানে প্রকাশিত যেটা হচ্ছে সেটা যেন কোনোভাবে ইউরোপ বা আমেরিকার যে চিন্তা ভাবনাগুলো এই মুহূর্তে চলতেছে সেটা থেকে যেন টু ইরিলিভেন্ট না হয়, মানে মোর রিলিভেন্ট যেন হয়। তো সেই জায়গা থেকেও মানে আমার কাছে মনে হচ্ছিল যে এটা নিয়ে আসলে আলোচনাটা হওয়া প্রয়োজন, এই জন্যই আসলে আমাদের আয়োজনটা করা। এবং আমি ওই প্রস্তাবনার কথা যেটা বললাম যে আমরা ভাবছি যে এটা হতে পারে, তো আপনি আপনি নিজেও আমাদেরকে বললেন যে এটা নিয়ে আরেকটা আলোচনা হতে পারে, যে একটা আলোচনার কথা বলছিলেন। তো এটা সত্যই মানে আমরা হয়তো সামনে আরো কিছু ভাববো। তো আমি আসলে আমাদের আলোচনা আসলে আপনি বলেছিলেন যে বেশিক্ষণ আলোচনা হবে না,
হতে হতে 2.5 ঘন্টা হয়ে গেছে। তো আমি আসলে আপনাকে শেষ যদি কিছু বলতে চান বলতে পারেন, এবং সেই সঙ্গে শেষ করে দিতে চাইবো আর কি। আপনি কিছু বলবেন সর্বশেষ? হ্যাঁ, তাহলে ক্লোজিং হুম। এক্সপ্রেশনসটা দিই। সেটা হলো হ্যাঁ। যে প্রথম বৈঠককে ধন্যবাদ, আর সোহানকেও ধন্যবাদ, আর ইমরান ভাইকেও ধন্যবাদ। এনাদের মাধ্যমে যেহেতু বৈঠক আমন্ত্রণ জানিয়েছে, আই এনজয়েড দ্য সেশন। এবং বিশেষ করে যে আমি আমি মোটেই এক্সপেক্ট করিনি, আমি ভাবতেই পারিনি যে 1.5 ঘন্টার একটা আলোচনা এরকম হবে, এবং উইচ ওয়াজ ভেরি ভেরি ফ্রুটফুল। খুব 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 ভালো ভালো একটা আলোচনা। অনেকের যখন এই কথাগুলো বলছি, ইটস ট্রু, সোহান যেটা বলছেন আপনি, ইটস ট্রু, যে এটা তো সেই 20 শতকের প্রথম দীক্ষার একটা মেথড, প্রথম আর আমি তো স্লাইডেই দেখালাম, তাহলে এটা কেন বলছি? আমার ভাবনাটা এই জায়গাটাতে, যে আপনি যখন লাফ দিয়ে উল্লম্ফন করে ডিজিটাল হিউম্যানিটিজ আর এনভায়রনমেন্টাল হিউম্যানিটিজ নিয়ে কথা বলবেন, তখন আপনি কারিকুলামে ঢুকতে পারবেন না। আপনাকে ধীরে 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 ওই যেটা জগদ্দল পাথরের মতো বসে গেছে ব্যাখ্যাবিদ্যা, ওটাকে আগে আপনাকে একটু নাড়াতে হবে। ততদিনে আপনি যে অ্যাডভান্সড গুলো আছে, কম্পারেটিভ লিটারেচারের যে আরো অ্যাডভান্সড কনসেপ্ট গুলো, বা ওয়ার্ল্ড লিটারেচারের কনসেপ্ট গুলো, তারপর হচ্ছে যে বলছেন ডিজিটাল হিউম্যানিটিজ, এনভায়রনমেন্টাল হিউম্যানিটিজ, এইগুলো নিয়ে সেগুলো চর্চা চলতে থাকুক তার মতো করে, কিন্তু কারিকুলামে এখনই যখন ঢুকাতে যাব, বলতে গেলেই, আরে আপনি চিন্তা করে দেখুন, একজন প্রশ্ন করছেন অধ্যাপক যে মাইনরিটি স্টাডিজ নামে কি কোনো অধ্যয়নের শাখা আছে? এই জি। প্রশ্ন করছেন একজন অধ্যাপক। এখন আপনি হাসছেন, আর আমি তো হাসতেও পারলাম না যখন আমাকে জিজ্ঞেস করলেন যে মাইনরিটি স্টাডিজ নামে কোনো শাখা আছে কি না, এই ধরনের কোনো কিছু। আমি আর কিছু বলতে পারলাম না। তো এখন যখন কারিকুলামে পলিটিক্স ঢুকাতে চাইলাম প্রান্তিক জনগোষ্ঠীর সাহিত্য পড়ার জন্য, তখন বলা হলো যে এটা ডিফিকাল্ট। এভাবে বলা হয়নি, আরো 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 একটু নগ্নভাবে বলা হয়েছে, সেটা আমি আর বলছি না, বাট আই কুডন্ট ডু ইট। তো আপনি যখন বলবেন যে ডিজিটাল হিউম্যানিটিসটাকে আপনি কোর্স হিসেবে ঢুকাবেন, আপনি টিচার পাবেন কোথায়? পড়াবে কে? বলবে কে? না, তো এইটা এই ব্যাপারে আমি একটু যুক্ত করি। মানে সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে এটা একটা ধারণা আছে যে ডিজিটাল হিউম্যানিটিস আর মানে এনভায়রনমেন্টাল হিউম্যানিটিস বা ম্যাটেরিয়াল হিউম্যানিটিস, আর্টিফিশিয়াল হিউম্যানিটিস, বহু রকমের হিউম্যানিটিস আছে, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন নিয়ে কাজ করছে। এগুলো নিয়ে বাংলাদেশে কিন্তু অনেকে আছেন, বিদেশেও অনেকে আছেন যারা পড়াতে চান। আছেন। যে যেটা হয় যে আমাদের এই যে আপনি যে জগদ্দল পাথরের যে কথাটা বললেন, এই হুম 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 পাথরেরা তাদেরকে স্পেস দেয় না আর কি। হ্যাঁ, স্পেস তো দেয় না। প্লাস হচ্ছে যে আপনি যে স্পেস জগদ্দল পাথরের যে পদ্ধতির কথা বলছেন, আমি বারবার স্লাইড চেঞ্জ করছি। এই স্লাইড চেঞ্জ করার আমার একটা অন্যতম, এই যখনই উর্মি যেমনটা বলছেন যে এই ধরনের ফেস করতে হয়, তখন আমার এই প্রথম কথাটা মনে হয় বনওয়ারি না করালি। তারপর আমার মনে হয় এই কথা, যে বাঁশবাদীর গণ্ডি পেরিয়ে বাইরের জগতে নিজের ভাগ্য গড়তে আছেন তো, কে পড়াবেন আছেন তো, পড়াতেই পারেন। কিন্তু আমি কি ডাকবো ওনাকে? আমাকে ডাকার মানসিকতা আছে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের অভাব হয়েছে যে আমি ওনাকে বাইরে থেকে, বিভাগের শিক্ষকের অভাব হয়েছে শুধু একটা কোর্স পড়ানোর জন্য ডেকে নিয়ে আসবো? আপনি এই চিন্তা ভাবনাগুলোকে কিভাবে ডিফেন্ড করবেন, কিভাবে লড়াই করবেন? তো ফলে ওই যে ওইদিকে তো ফলে ওই সিরিয়াস, বা যে যা ভাবছি না যে তা না, কিন্তু কোথাও না কোথাও কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে। সো মাই স্ট্র্যাটেজি ইজ দিস, যে ওই জগদ্দল পাথরটাকে আগে একটু নাড়াই তো, একটু ফাঁক ফোকর একটু বেরোক, ওই সোশিওলজি অফ লিটারেচারটা ঢুকুক, ঢোকার পরে আমি দেখাবো বা আমরা বলবো যে ওটা তো পুরনো হয়ে গেছে, তাহলে এবার যাই পরের স্টেপে, ওটা দিয়ে 5 বছর চলুক, 10 বছর চলুক, পুরনো হয়ে গেছে, তাহলে এবার আসুন। এখন লাফ দিয়ে তো 150 বছর যাওয়া যাচ্ছে না, যেখানে আনিসুজ্জামান স্যার নিজেই বললেন যে 100 বছর আগের প্রশ্নটাই চলছে। আপনি কি করে সম্ভব? তো দ্যাটস ইট। এবং একদম। বৈঠকের যে এই ধরনের আলোচনা, এবং টাইটেলটা আমার খুব পছন্দ হয়েছে। এটা অন্য প্রসঙ্গ যে
ব্যক্তিগত যোগাযোগের ভিত্তিতে এটা হয়েছে সেটা একরকম, কিন্তু তদুপরি যে এই সিরিজটা উদীয়মান মানববিদ্যা, এই টাইটেলটাই আমার খুব পছন্দ হয়েছে। সো ইটস ওয়ান অফ দ্য রিজনস যে আমি আগ্রহ বোধ করেছি। এবং আই এম সরি যে আমার একটু লেটই হয়ে গেল, আপনারা গত সপ্তাহে চেয়েছেন। সবকিছু মিলে আচ্ছা, আই এম ভেরি হ্যাপি, এবং খুব চমৎকার হয়েছে। এবং বিশেষ করে 1.5 ঘন্টার যে ডিসকাশনটা, কোথাও মনে হয়নি যে লম্বা হয়ে যাচ্ছে, যদিও আমি একদমই ভাবিনি। চমৎকার হয়েছে এবং প্রোডাক্টিভ হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে প্রোডাক্টিভ হয়েছে। এবং থ্যাঙ্কস টু বৈঠক যে আপনারা ভাবছেন, আপনারা এক তো হচ্ছে লাইভ করেছেন এটা, প্লাস হচ্ছে এটা আপনাদের বোধহয় ইউটিউবে থাকবে। তো হ্যাঁ, এতটুকু আশা থাকছে যে কোনো না কোনো ভাবে বনোয়ারির কাছে যদি পৌঁছয়, বনোয়ারিকে আমরা রিজেক্ট করছি না, আমরা রাখবো, আমরা রাখতে চাই। দ্যাটস দ্য রেসপেক্ট টু দ্য হেরিটেজ অর কালচার, দ্যাটস আমরা রাখতে চাই। কিন্তু কোথাও না কোথাও তাকেও তো করালিকে একসেপ্ট করতে হবে, তাই না? এই সমন্বয়টা যদি উনি একটু ভাবেন, বনোয়ারিরা যদি ভাবেন, তাহলে এই তো, লেটস থিঙ্ক অ্যাবাউট দ্যাট, লেটস হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ বৈঠক, থ্যাংক ইউ সোহান।